নৌকা থামিও না, চালাও। আবার সেই হাসি। সে হাসিতে শিখার সর্বশরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। মানুষ যে এমন করেও হাসতে পারে তা সে জানে না। লঞ্চখানা এসে নৌকার গায়ে লাগে। রিভলভারধারী বলে, মনে রেখো মেয়ে, বহু মেয়েদের এ পর্যন্ত দেখেছি, তোমাকেও দেখছি। ওকে, ফেলো ফেলো বলছি রিভলভার। তার কথা বলার মাঝখানে শিখা কনস্টেবল সুন্দরী লালের রিভলভারটা তুলে নিয়েছে। গুলি ভরা রিভলভার। অন্য দুখানি লঞ্চ এগিয়ে আসে। শিখার নৌকার তিন দিকে বেশ ভালোভাবেই ঘিরে ফেলে। মংপো তখন এ নৌকায় লাফিয়ে পড়বার মতলব করছে। রিভলভার গর্জে ওঠে শিখার হাতে। গুলি লাগে মংপোর পায়ে। মংপো পা ধরে বসে পড়ে। শয়তানি! মংপো গোঁ গোঁ করে। তার সঙ্গীরা ততক্ষণে শিখার নৌকায় লাফিয়ে পড়েছে। দুজন শুধু মংপোর পায়ে ব্যান্ডেজ বেঁধে দেবার উদ্যোগ করে। এনি ডিজিটাল কপি অব দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ আ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে প্রভাবতী দেবী সরস্বতীর লেখা খুনির খোঁজে শিখা। প্রভাবতী দেবী, জন্ম 1905 সালে। বাংলার প্রথম মহিলা গোয়েন্দার আবির্ভাব প্রভাবতী দেবীর লেখা গোয়েন্দা কৃষ্ণার হাত ধরেই। আমাদের আজকের গল্প গোয়েন্দা শিখাকে নিয়ে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি, স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, খুনির খোঁজে শিখা। দ্বিতীয় মহাযুদ্ধের আগুন তখন ভারতের পূর্ব সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ব্রহ্মদেশ অধিকার করে দুর্ধর্ষ জাপানি বাহিনী তখন লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছে পশ্চিমের দিকে। লক্ষ্য তাদের ভারতবর্ষ। দিনের পর দিন খবর আসছে তাদের অগ্রগতির। জাপানি বাহিনীর ভারতের মাটিতে প্রবেশ করবার স্থলপথে দুটি মাত্র রাস্তা, এক মণিপুর রাজ্যের কোহিমার পথে, আর একটা হচ্ছে চট্টগ্রামের পথে। ব্রহ্মসীমান্ত থেকে চট্টগ্রামের দূরত্ব বেশি নয়, তাই জাপানি বাহিনীর অগ্রগতির সংবাদ প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় চট্টগ্রাম থেকে পালাবার ধুম। সবাই পালাতে ব্যস্ত। বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে মানুষ তখন পালাচ্ছে নিরাপদ দূরত্বে, প্রাণ রক্ষার স্বাভাবিক তাগিদে। কিন্তু ঠিক এই পরিস্থিতিতেই শিখা ঠিক করলো যে সে যাবে চট্টগ্রামে, তার কাকার কাছে। যুদ্ধের ভয়াবহতাকে এতকাল শুধু বইতেই পড়েছে শিখা। আজ হঠাৎ যখন সুযোগটা এসেই গেল, তখন সে কেনই বা চুপচাপ বসে থাকে ঘরের কোণে? সে দুচোখ ভরে দেখবে যুদ্ধের তাণ্ডব নৃত্য, তার প্রলয়ঙ্করী ধ্বংসলীলা। সুযোগটা হঠাৎই এসেছে। তার কাকা মেজর অতুল কৃষ্ণ রায়, উচ্চপদস্থ মিলিটারি অফিসার। এতদিন তিনি ভারতের নানান জায়গায় কাটালেও কিছুদিন আগে তিনি বদলি হন দূর প্রাচ্য সীমান্তে। সৌভাগ্যক্রমে চট্টগ্রামেই পোস্টেড হন তিনি। চট্টগ্রাম শহরে তাঁদের নিজস্ব বাড়ি থাকায় সেখানেই তিনি উঠেছেন বলে চিঠি লিখেছিলেন শিখার কাছে। এই কারণেই শিখা ভাবল যে সে যদি চট্টগ্রামে তার কাকার কাছে গিয়ে হাজির হয়, তাহলে বহুদিন পরে কাকাকেও দেখা যাবে, আবার যুদ্ধটাও হয়তো দেখা যাবে। শিখার দুঃসাহসী অভিযানপ্রিয় মনটা যেন নেচে ওঠে। সে চট্টগ্রামে যাবে ঠিক করে। শিখার কলেজের বন্ধুরা অবাক হয়ে যায় তার কথা শুনে। এ সময় সকলেই নিরাপদ স্থানে পালিয়ে যেতে চায়, আর শিখা যেতে চায় কিনা সবচেয়ে বিপদের সম্ভাবনা যেখানে বেশি সেইখানে। শিখা বলে চট্টগ্রাম তার জন্মভূমি,
বাল্যের ক্রীড়াভূমি। চট্টগ্রামের গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত সকলের সঙ্গেই তার অচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এই চট্টগ্রাম যদি জাপানিদের বোমায় বিধ্বস্ত হয়, তার আগে একবার দেখে নেবে না সে তার জন্মভূমিকে? বন্ধুরা বলে, ধন্যী মেয়ে বাবা তুই, বুকে একটু ভয় নেই বলতো? হ্যাঁ সত্যি রে শিখা, তোর কি সত্যি একটুও ভয় লাগে না? কিসের ভয়? মৃত্যুর। সে তো একদিন হবেই। তা বলে মনের ইচ্ছা চেপে কি করে থাকি বল? মীরা এতক্ষণ চুপ করেছিল। সে বলল, আমিও যাব শিখা তোর সঙ্গে। বেশ তো, চল না। কিন্তু তোর মা বাবার কি মত হবে? তাদের না জানিয়েই যাব। তারা এখন দিল্লি থেকে ফিরছেন না, কলেজেরও ছুটি রয়েছে। তোদের দেশ দেখবার প্রচুর সুযোগ। আর তোদের যখন বাড়ি রয়েছে সেখানে, তুইও সঙ্গে রইলি, তখন আর ভয়টা কিসের? তবে গোছগাছ করে নে, কালই রওনা হব। চট্টগ্রামের নিজের বাড়িতে এসেছে শিখা, সঙ্গে তার কলেজের বন্ধু মীরা। সারাদিন ধরে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে শিখা দেখালো দোকান, বাজার, তাদের স্কুল, তাদের নিজেদের হাতে গড়া ক্লাব। কিন্তু দেখিয়ে যেন আনন্দ পায় না শিখা। দোকান তো বেশিরভাগই বন্ধ, বাজারে লোক নেই, বাড়িগুলো সব যেন ফাঁকা ফাঁকা। ছেলেবেলাকার বন্ধু বান্ধবেরা কেউ নেই, প্রায় প্রত্যেকেরই বিয়ে থাওয়া হয়ে গেছে। আর যারা ছিল তারা প্রাণ ভয়ে ভিটে মাটি ছেড়ে কোথায় কে পালিয়েছে কে জানে। নেহাত যেসব অধিবাসীদের যাবার কোনো উপায় নেই, তারাই ভগবানের নাম স্মরণ করে পড়ে আছে এখানে। শিখা তার শৈশবের গল্প বলে। গল্প বলা যেন শেষ হয় না শিখার। মীরারও ধৈর্যচ্যুতি ঘটে না, বরং আনন্দই পায়। চুপ করে শুনে যায় শিখার বাল্য জীবনের গল্প। রাত্রে শুয়ে শুয়েও গল্প চলল অনেকক্ষণ। গল্প শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছে মীরা। শিখাও ঘুমাবার চেষ্টা করছে। হঠাৎই সাইরেন বেজে ওঠে। ধর্মড়িয়ে উঠে বসে শিখা। মীরাকেও ডেকে তোলে। সাইরেনের শব্দ সেও শুনতে পায়। কোনো কথা বলবার অবসর পায় না শিখা। তার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে শেল্টারের খোঁজে। পরিত্রাহী রবে লোক ছুটে আসছে শেল্টারের দিকে। ভিড়ের মাঝে ছিটকে পড়ে ওরা দুজনের দুদিকে। তখনও সাইরেন বেজে চলেছে। বিপন্ন নরনারীর করুণ বিলাপের অনুকরণ করেই বিপদের সংকেত যেন জানিয়ে চলেছে ওটা। সচকিত হয়ে উঠেছে শহরবাসী। ঘুমন্ত লোকের ঘুম ভেঙে গেছে। সদ্য জাগ্রত শিশুর কান্না শোনা যায়। মা তাকে বুকে তুলে নিয়ে নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছুটে চলে। সাইরেন থামবার আগেই বোমা ফাটার শব্দে কান বুঝি ফেটে যায়। আকাশের বুক থেকে ভেসে আসে জাপানি বোমারু বিমানের ঘর ঘর শব্দ। একখানা দুখানা নয়, অনেকগুলি। নিষ্প্রদীপ শহরের অস্তিত্ব তারা কি করে জানতে পেরেছে কে জানে। উপর হতে ইচ্ছা মতো গোটা কতক বোমা ফেলে প্লেন কয়টি চক্রাকারে শহরের উপর ঘুরে বেড়ায়। ব্রিটিশ বাহিনীও নিশ্চেষ্ট থাকে না। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বিমান ধ্বংসী কামান থেকে গোলা বর্ষণ। আরও একটু পরেই ছুটে আসে ব্রিটিশ জঙ্গি বিমানের ঝাঁক। শত্রুর বোমারু বিমান দ্রুত প্রস্থান করে, যেদিক থেকে এসেছিল ঠিক সেই দিকে। প্রায় ঘণ্টাখানেক পর, এই 1 ঘণ্টা যাবৎ শহরবাসী অন্ধকার আশ্রয়স্থলে কোনো রকমে মাথা গুঁজে দাঁড়িয়ে মৃত্যুর প্রতীক্ষা করছে প্রতি মুহূর্তে। আবার এলো কয়েকখানা শত্রু বিমান। নিকটে কোথায় একটা বোমা পড়ল। বিদ্যুতের মতো আলো চমকে ওঠার সঙ্গে সঙ্গেই কর্ণবিদারী ভীষণ শব্দ।
শিশু মায়ের বুকের মধ্যে পড়ে রইল অর্ধ মূর্ছিতাবস্থায়। সমর্থ পুরুষেরা সশঙ্কিত হয়ে কানে হাত চাপা দিলেন। আবার সাইরেন বাজে, এক টানা শব্দ, বিপন্নের বিলাপ ধ্বনি শোনা যায়। বাঁচা গেল। একে একে লোকেরা বাইরে আসে, পরস্পর আত্মীয় স্বজনকে নাম ধরে কম্পিত চাপা গলায় ডাকে। কে কোথায় গেছে তার তো কোনো ঠিক নেই। বিভিন্ন শেল্টারে যে যেখানে পেরেছে আশ্রয় নিয়েছে। 1 ঘন্টা সময় তাদের উপর দিয়ে যেন 5টা বছর টেনে নিয়ে গেছে। মৃত্যুর মুখোমুখি এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি কেউ কোনো দিন কল্পনাও করেনি। এমনই একটা শেল্টার হতে বার হয়ে আসে শিখা। চিৎকার করে ডাকে মীরাকে, কিন্তু কোনো সাড়া পায় না। উৎকণ্ঠিত হয়ে ওঠে শিখা। কলকাতার মেয়ে মীরা, কলকাতার বাইরে সে কখনোই যায়নি। ভাবনার কথা হচ্ছে, কোথায় গেল সে? অন্ধকারের মধ্যে সে মীরাকে খোঁজে। সাহস তার যথেষ্ট। অচেনা অজানা লোকের মাঝে সে ডাকে মীরাকে। প্রত্যেক শেল্টারের সামনে দাঁড়িয়ে খোঁজ করে। এআরপির লোকেরা ধমক দেয়, বলে, ফিরে যান নিজের বাড়িতে, এই সময় একদম পথে পথে ঘুরবেন না। তারা জানায় মিলিটারি গোড়ার দল চারদিকে ঘুরছে। যে কোনো মুহূর্তে তার যে কোনো বিপদ ঘটতে পারে। নিজেকে নিরাপদে রাখা এখন তার কর্তব্য। চিন্তিত মনে ক্লান্ত পদে শিখা বাড়ির দিকে ফেরে। এআরপির লোকেরা তাকে পৌঁছে দিয়ে যায়। মীরার আকৃতি, প্রকৃতি, বয়স সব জেনে নিয়ে খোঁজ করবার আশ্বাস দিয়ে তারা চলে যায়। শত্রুপক্ষের বোমারু বিমান যখন শহরের উপর হানা দেয়, মেজর রায় তখন বাড়িতে ছিলেন না। সৈন্য বিভাগের পদস্থ অফিসার তিনি। সুতরাং শত্রু বিমানের আক্রমণের সময় তিনি কিছুতেই বাড়িতে আসতে পারেন না, তা যত বিপদই ঘটুক না কেন বাড়িতে। তাই পরদিন সকালে বাড়িতে এসে তিনি যখন শুনতে পেলেন যে তাঁরই ভাইজির বন্ধু মীরা নিখোঁজ হয়েছে, তখন প্রথমটা তিনি স্তব্ধ হয়ে গেলেন। তারপর তার চোখ দুটো জ্বলে উঠল হিংস্র সাপদের মতো, যেন এই মুহূর্তে তিনি কারুর টুঁটি ছিঁড়ে রক্তপান করবেন। আমি বুঝতে পেরেছি শিখা, এটা কার কাজ। কিন্তু মংপো যদি ভেবে থাকে যে উপকূল পাহারা দেবার কাজ পেয়েই সে সরকারের পোষ্যপুত্র হয়ে গেছে, তাহলে সে মস্ত ভুল করেছে। আপনি কার কথা বলছেন কাকা? বলছি মংপোর কথা। শয়তানটা যে কি করে মিলিটারি ওয়াচম্যানের কাজ জোগাড় করলো তাই ভাবছি। ওর সম্বন্ধে আমি অনেক কিছুই শুনতে পেয়েছি, কিন্তু ও যে আমার বাড়ির কোনো মেয়েকে অপহরণ করতে সাহস করবে আমি ভাবতেও পারছি না। কিন্তু কাকা, মংপই যে মীরাকে অপহরণ করেছে তা আপনি কি করে বুঝলেন? ঠিক বুঝিনি, তবে অনুমান করছি। আমার কাছে এর আগেও মংপোর বিরুদ্ধে এইরকম কয়েকটা খবর এসেছে। তাছাড়া একমাত্র মংপোর দলবলই বিমান আক্রমণের সময় রাস্তায় ঘুরতে পারে মিলিটারির হুকুমে। সুতরাং এটা যে মংপোরই কাজ এ বিষয়ে আমি নিঃসন্দেহ। এখন তাহলে আমাদের কর্তব্য কি কাকা? মীরাকে মংপোর দলের হাতে ছেড়ে দিয়ে তো কলকাতায় ফিরতে পারবো না আমি। যেমন করেই হোক মীরাকে উদ্ধার করতেই হবে আমাকে। মেজর রায় শিখার দিকে তাকিয়ে উত্তেজিতভাবে সামনের টেবিলের উপর একটা ঘুষি মেরে বললেন, নিশ্চয়ই মীরাকে উদ্ধার করতেই হবে আমাদের। কিন্তু কিন্তু কি কাকা? কিন্তু আমি তো মিলিটারির কাজ ছেড়ে এ ব্যাপারে বিশেষ কিচ্ছু করতে পারবো না মা। যাই হোক, আমি এখনই যাচ্ছি পুলিশ সুপারের কাছে। তিনি যাতে এ ব্যাপারে তার সর্বশক্তি নিয়োগ করেন সে ব্যবস্থা আমি করব। এখানে মংপোর কিছু পরিচয় না দিলে কাহিনী অসম্পূর্ণ রয়ে যাবে। বংশানুক্রমে ওরা দস্যু। শোনা যায় অতীতে নাকি মংপোর পূর্বপুরুষদের ছিল অসীম ক্ষমতা, অসাধারণ প্রতিপত্তি। সমুদ্রের উপরে তাদের আধিপত্য নাকি ছিল অসীম। কিন্তু সে অতীতের কথা। এখন অতীত হয়ে গেলেও বংশানুক্রমিক সেই দস্যুবৃত্তির ধারাটা এখনো রক্ষা করে চলেছে ওরা। মংপোর বাবার নাম ছিল লোয়ন। সমুদ্রের বুকে দস্যুবৃত্তি করাই ছিল তার পেশা। আর এই দস্যুবৃত্তি করতে গিয়েই সে ধরা পড়ে শেষ পর্যন্ত।
বহু নরহত্যা এবং ডাকাতির অপরাধে ফাঁসির হুকুম হয় লোয়নের। মংপো তখন কিশোর। পিতার বীরত্ব, পিতার সাহস, শক্তি সে উত্তরাধিকার সূত্রেই পেয়েছিল। তবে পিতার মতো সে অদূরদর্শী নয়। পিতার মনে সমুদ্র সম্রাট বলে যে অহংকার ছিল, সে অহংকার সে করে না। নিজেকে বাঁচিয়ে কাজ করতে সে জানে এবং করেও সে আসছিল। সেই জন্য কোনো দিন সে ধরা পড়েনি। বছরের কয়েকটা মাস সে থাকে নিজের দেশে। পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত সে দেশ। মাছ ধরবার সময় কয়েকটা মাস সে চট্টগ্রামে আসে। দলের লোকেরা তাকে পেয়ে খুশি হয়ে ওঠে। মংপোকে তারা সম্রাটের আসন দেয়, দেবতার মতো ভক্তি করে। বঙ্গোপসাগরের সর্বত্র তার অবাধ গতি। প্রবল ঝড় তুফানকেও সে গ্রাহ্য করে না। জল পুলিশ, স্থল পুলিশ সবাই তার নাম জানে। নামে সে মাছ ধরবার ব্যবসা করে, অথচ তার পরিচয় কারও অজানা নেই। সে দস্যু, একথা সকলেই জানে বটে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে এ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবুও সে গভর্নমেন্টের কাছে কাজ বাগিয়েছে। বিপদের সময় বুঝে গভর্নমেন্ট তাকে কাজ দিয়েছেন। বঙ্গোপসাগরের উপকূল চৌকি। মংপো ইচ্ছামতো সাগরের বুকে টহল দেয়, ইচ্ছামতো নৌকো স্টিমার আটক করে, সার্চ করে। সন্দেহজনক দেখলেই জল পুলিশের সাহায্য নেয়। বেশিরভাগ নিজেই শাস্তি দেয় বন্দীদের, লুটপাটও করে। সে রক্ষক কি ভক্ষক তা তখন চেনা দুষ্কর। মাঝে মাঝে সে তার লঞ্চ তীরে বাঁধে, খুশি মতো ভ্রমণ করে। আজ তাকে গোপনে চলাফেরা করতে হয় না, সগর্বে সদম্ভে পথ চলে। সে সাগর পথের রক্ষী, এই তার বর্তমান পরিচয়। কাকা শিখাকে সুস্থির হতে বলে ক্যাম্পে ফিরে যান। যাওয়ার সময় উপদেশ দিয়ে যান সে যেন মীরার জন্য কোনো বিপদের ঝুঁকি মাথায় নিয়ে না আসে। তিনি পুলিশ সুপারকে বলে যত তাড়াতাড়ি পারেন এর একটা বিহিত ব্যবস্থা অবশ্যই করবেন। কাকার কথা শুনে শিখা মনে মনে হাসে। বন্ধুর এমন বিপদে সে চুপ করে থাকবে? কাকা তাকে এমন মেয়ে ভাবলেন কি করে? বাড়িতে একমাত্র চাকর রতন ছাড়া আর দ্বিতীয় কোনো লোক নেই। কিশোর রতন, সব কাজে উৎসাহ তার অত্যন্ত বেশি। মাঝে মাঝে শহরে টহল দিতে যায়। সেদিনও সে গিয়েছিল। ফিরে সে হাঁপাতে হাঁপাতে। দেখেই বোঝা যায় একটা কোনো খবর সংগ্রহ করে ফিরেছে সে। জানো দিদিমণি, মীরা দিদিমণিকে নিয়ে গেছে মংপুর লোকেরা। সেই রাত্রে অল ক্লিয়ার দেওয়ার পর আর সকলের সঙ্গে যেমন তিনি বার হয়েছেন, সঙ্গে সঙ্গে মংপুর লোকেরা তাকে ধরে নিয়ে গেছে। এ কথা রহিম বলল। রহিম কে? সে পুলিশে কাজ করতো, এখন ছুটিতে আছে। তাকে একবার আমার কাছে ডেকে আনতে পারবে রতন? দেখি যদি তার কাছ থেকে কোনো কথা জানতে পারি। উৎসাহিত হয়ে রতন ছুটে যায়। খানিকক্ষণ পরেই রহিম এসে সালাম দিয়ে দাঁড়ায়। শীর্ণ চেহারা, দেখে তাকে পুলিশের লোক বলে মনেই হয় না। তার মুখে শিখা শুনতে পায় সব কথা। হ্যাঁ, মানে আমি দেখি কয়েকজন লোক অন্ধকারে একটি মেয়েকে বয়ে নিয়ে সাগরের ধারে মংপোর লঞ্চের দিকে যাচ্ছিল। তারা কি একটা ভাষায় কথাও বলছিল। সন্দেহ হওয়ায় আমি তাদের ওই খানিকটা দূর থেকেই পিছু নিই। পথে কয়েকজন এআরপির লোকের সাথে দেখা হওয়ায় আমি তাদের কাছে মেয়েটিকে বাঁচানোর প্রার্থনা জানাই, কিন্তু কেউই সেদিকে আর এগোতে সাহস করেনি। কারণ ওরা তো সকলেই মংপোকে ভালো করেই চেনে। কোথায় তাকে নিয়ে গেছে কিছু কি আন্দাজ করতে পারো? কক্সবাজারে ওদের একটা ঘাঁটি আছে জানি। জায়গাটা বেশ নিরাপদ। যদি কোনো গোলমাল হয় সেখান থেকে চটপট ওরা বর্মায় চলে যেতে পারে। বুঝেছি, কিন্তু তুমি এত কথা জানলে কি করে? আমি আগে নৌকার মাল্লার কাজ করতাম দিদিমণি। একদম কম বয়সে আমি গিয়ে পড়লাম ওই বিখ্যাত দস্যু মংপোর দলের পাল্লায়।
বাধ্য হয়ে তখন আমাকে নানান খারাপ কাজও করতে হতো। একবার একটা জল ডাকাতি করতে গিয়ে ধরা পড়লাম দলের অন্যান্য সদস্যদের সাথে। সে দলে যে কজন লোক ছিল সকলেই দীর্ঘদিনের জন্য ওই সাজার আদেশ হয়। আমার বয়স তখন মাত্র 17 বছর বলে হাকিম আমায় কম দিন কারাদণ্ড দিয়েছিলেন। কিছুদিন বাদে সেখান থেকে মুক্তি পাওয়ার পর আমি পুলিশের কাজ পাই। অবশ্য ওই বেতন নেওয়া পুলিশ হিসেবে নয়, অনেক গোপন সংবাদ জোগাড় করে এনে থানায় ভারপ্রাপ্ত দারোগাকে দেওয়াই হলো আমার কাজ। আর এই কাজের জন্য তো মাসে মাসে বেশ কিছু টাকাও পেতাম আমি। শিখা এতক্ষণে বুঝতে পারে কিভাবে পুলিশের কাজ করে রহিম। তার মনে হয় এই লোকটাকে দিয়ে তার অনেক কাজ হবে। তাছাড়া মংপোর দলের গতিবিধিও যখন ওর জানা, আর মীরার সন্ধান করতে এই মংপোর দলের বিরুদ্ধেই যখন তাকে যেতে হবে, তখন এই লোকটাকে কিছুতেই হাতছাড়া করা ঠিক নয়। রহিমকে সে বলে, তোমার সাহায্য আমার খুবই দরকার হবে রহিম। অবশ্য বিনা টাকায় তোমার সাহায্য আমি চাই না। তোমাকে আমি উপযুক্ত পারিশ্রমিক দেবো এই জন্য। আজ এই টাকাটা নিয়ে যাও, পরে আবার দেব। হয়তো কালই তোমাকে আমার দরকার পড়তে পারে। তুমি যেন কোথাও যেও না। খুশি হয়ে ওঠে রহিম। বঙ্গোপসাগরের বুকে ভাসে নৌকাখানা। সাদা পাল তার হাওয়ায় ফুলে ওঠে। শাঁসা করে জল কেটে নৌকো চলে দক্ষিণ দিকে। পুলিশের সাহায্য চেয়েছিল শিখা, সাহায্য পায়নি। কাল সন্ধ্যায় সে থানায় গিয়ে উপস্থিত হয়েছিল রতনকে সঙ্গে নিয়ে। পুলিশ অফিসার সোজা জবাব দিয়েছেন এ সময় তিনি কিছুই করতে পারবেন না। দুদিন আগেকার জাপানি বোমা দেশের অনেক বড় সর্বনাশ করেছে। শহরে শান্তি রক্ষা করাই এখন তাদের প্রধান কাজ। কে কোথায় কোন মেয়েকে চুরি করেছে কিনা সে প্রমাণও ঠিক পাওয়া যায় না। মিথ্যা সন্দেহে তারা বর্তমান সময়ে কালক্ষেপ করতে চায় না। শিখা কাকাকে জানাতে চেয়েছিল ব্যাপারটা, কিন্তু যুদ্ধের তাগিদে তাকে অকস্মাৎ চলে যেতে হয়েছে রেঙ্গুনে। মর্মাহত শিখা অনেকক্ষণ চুপ করে ভাবে, তারপর রতনকে নিয়ে যুক্তি করে সে নিজেই বেরোবে মীরার সন্ধানে। যেমন করে হোক তাকে নিয়েই ফিরবে। রতন মাথা চুলকায়। কিন্তু তুমি কি পারবে দিদিমণি? সে বড় শক্ত জায়গা। নিশ্চয়ই পারবো রতন, না পারি মরবো। তা বলে মীরাকে ডাকাতের হাতে দিয়ে একা আমি কলকাতায় ফিরতে পারবো না। আর কেউ না যায়, আমি ঠিক তোমার সঙ্গে যাব দিদিমণি। একা গিয়ে কোনো ফল হবে না। আমায় নিয়ে গেলে আমি তোমায় সব দেখিয়ে নিয়ে যেতে পারবো। অনেক কাল আমি কক্সবাজারে ছিলাম তো, পথঘাট আমার সব চেনা। তোমার কোনো ভাবনা নেই। তাছাড়া রহিমও যাচ্ছে। আকাশে পাতলা মেঘ করে আছে কাল রাত থেকে। নৌকো চলবার মুখে সে মেঘ কালো হয়ে এসেছিল। তারপরই ঝড় উঠল। পুলিশ অফিসার নিজে কিছু করতে না পারলেও দুজন কনস্টেবল সঙ্গে দিয়েছেন। তাদের হুকুম দেওয়া আছে শিখার যে কোনো আদেশ তারা নির্বিচারে মেনে যাবে। অনেক চেষ্টায় নৌকাখানিও পাওয়া গেছে। প্রথমে নৌকার কথা বলতে গিয়ে রতন মাঝিদের কাছে অপমানিত হয়ে ফিরে এসেছিল। কেউ তার কথা কানে নেয়নি। কনস্টেবল দুজন যেতে তবে তারা নৌকো দিতে রাজি হয়েছে। আকাশ এবং সমুদ্রের অবস্থা দেখে শিখা ভয় পায়। রতন সাহস দেয়। ভয় কি দিদিমণি? আমি যখন সঙ্গে যাচ্ছি, কোনো ভয় করতে হবে না তোমার। তাছাড়া আমাদের রহিম ভাই যাচ্ছে, সে তোমায় ঠিক ঘাঁটিতে পৌঁছে দেবে। মাঝিরা খাস চট্টগ্রামের ভাষায় কিসব বলা বলি করছিল, আর মাঝে মাঝে শিখার পানে তাকাচ্ছিল। ওদের ভাষা শিখা বোঝে না, যদিও সে এখানকারই মেয়ে, তবু এদের গেঁয়ো ভাষা তার কাছে সম্পূর্ণ দুর্বোধ্য বলেই মনে হয়। শোঁ শোঁ করে নৌকো ভেসে চলেছে। এমনই সময় আকাশের বুকে ভীষণ শব্দ শোনা যায়। প্লেন আসছে, নিশ্চয়ই জাপানি প্লেন। এগুলি চলেছে চট্টগ্রামের দিকে। প্রকাশ্য দিনের বেলা চলবে হয়তো আক্রমণ। জাপানিরা ভেবেছে কি দিনের বেলাতেও তারা আক্রমণ করবার সাহস পেল কি করে?
শিখা পলকহীন নেত্রে তাকিয়ে থাকে। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে ভীষণ কয়েকটা শব্দ পিছনে ফেলে আসা চট্টগ্রামের দিক থেকে শোনা যায়। ওরা বোমা ফেলছে দিদিমণি, চট্টগ্রামকে ওরা বোধহয় নিশ্চিহ্ন করে দেবে। সঙ্গে সঙ্গে ব্রিটিশের মেশিন গানের শব্দ কানে আসে। দেখা গেল জাপানি প্লেনগুলি বহু উপর থেকে পলায়ন করছে, আর তাদের পিছনে ছুটে যাচ্ছে এক ঝাঁক ব্রিটিশের প্লেন। জ্বলতে জ্বলতে একখানা প্লেন তীব্র বেগে নেমে আসে সমুদ্রের দিকে। নৌকো হতে 40-50 গজ দূরে সেখানা বিক্ষিপ্ত হয়। তার বেগে নৌকাখানা টলমল করে, কাত হয়ে পড়ে। মাঝি অদ্ভুত ক্ষিপ্রতার সঙ্গে সে ধাক্কা সামলে নিল। হা ভগবান! কুতুবদিয়া বাতিঘর ছাড়িয়ে শিখাদের নৌকাখানা বাধ্য হয়ে থেমে যায়। তিন পাশে তিনখানা লঞ্চ সেটাকে ঘিরে ফেলেছে। বজ্রকঠিন কণ্ঠে আদেশ শোনা যায়, নৌকা রাখো। কনস্টেবল সুন্দরীলাল দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করে, কার হুকুমে নৌকা রাখা হবে? কে তুমি? আমি একটু পরেই জানতে পারবে। তার হাসির শব্দে চারিদিক পূর্ণ হয়ে যায়। গা ছমছম করে ওঠে শিখার। বক্তার পানে তাকায় সে। লোকটা বেশ জোয়ান, লঞ্চের পাটাতনের উপর দাঁড়িয়ে, হাতে তার উদ্যত রিভলভার। এক পলকের দৃষ্টিতে শিখা দেখে নেয় পরনে তার সিল্কের লুঙ্গি, ধবধবে একটা সাদা জামা তার গায়ে, মাথায় বার্মিজদের মতো রঙিন কাপড় বাঁধা। কনস্টেবলদের সাহস অন্তর্হিত হয়ে গেছে। তারা আর দাঁড়াতে পারেনি, বসে পড়েছে। রহিম দুহাতে মুখ ঢেকে উপুড় হয়ে পড়েছে, আর রতন বিস্ফারিত চোখে চেয়ে আছে। ওই শয়তানটাই মাংপো। কি হবে দিদিমণি? মাঝিরা বিনা প্রতিবাদে নৌকো থামাবার চেষ্টা করে। নৌকা থামিও না, চালাও। আবার সেই হাসি। সে হাসিতে শিখার সর্বশরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। মানুষ যে এমন করেও হাসতে পারে তা সে জানে না। লঞ্চখানা এসে নৌকার গায়ে লাগে। রিভলভারধারী বলে, মনে রেখো মেয়ে, বহু মেয়েদের এ পর্যন্ত দেখেছি, তোমাকেও দেখছি। ও কি, ফেলো ফেলো বলছি রিভলভার। তার কথা বলার মাঝখানে শিখা কনস্টেবল সুন্দরীলালের রিভলভারটা তুলে নিয়েছে। গুলি ভরা রিভলভার। অন্য দুখানি লঞ্চ এগিয়ে আসে, শিখার নৌকার তিন দিকে বেশ ভালোভাবেই ঘিরে ফেলে। মংপো তখন এ নৌকায় লাফিয়ে পড়বার মতলব করছে। রিভলভার গর্জে ওঠে শিখার হাতে। গুলি লাগে মংপোর পায়ে। মংপো পা ধরে বসে পড়ে। শয়তানি! মংপো গোঁ গোঁ করে। তার সঙ্গীরা ততক্ষণে শিখার নৌকায় লাফিয়ে পড়েছে। দুজন শুধু মংপোর পায়ে ব্যান্ডেজ বেঁধে দেবার উদ্যোগ করে। শয়তানিটাকে বাঁধো। উফ, পুলিশ দুটোকে জলে ফেলে দাও, ঘায়েল করো আগে। শিখা সরতে সরতে এক পাশে এসে দাঁড়ায়। 6 ঘরা রিভলভার হাতে 6টি গুলি নিঃশেষ হয়ে যায়। ততক্ষণে সুন্দরীলাল ও রতন দস্যু দলের সঙ্গে লড়ছে। নৌকা টলমল করছে। পরপর দুটি ফায়ার। দেখা গেল না কনস্টেবলদের আর। আহত অবস্থায় তারা ছিটকে পড়েছে বঙ্গোপসাগরের নীল জলের বুকে। সঙ্গে সঙ্গে গাছ কোমর বেঁধে শিখাও লাফিয়ে পড়ে। সমুদ্র মেঘলা চট্টগ্রামের মেয়ে সে, জলকে তো মোটেই ভয় করে না। শিখা আত্মগোপন করে পাশের লঞ্চের একেবারে পিছন দিকে। সেদিকে লক্ষ্য ছিল না কারোরই। সবাই সামনের দিকে ঝুঁকে পড়েছে। জলের মধ্যে লাফিয়ে পড়ে 4-5 জন শক্তিশালী লোক। চট্টগ্রাম মংপুর ক্রীড়াভূমি। সারা অঞ্চলটা তার নখ দর্পণে।
এখানকার অলিগলি, পাহাড়, জঙ্গল, নদী, নালা কোনো কিছুই তার অজানা নয়। উপরন্তু সে জলের পোকা। একবার সমুদ্রে গিয়ে পড়লে আর কেউ তার সন্ধান পাবে না। দুর্ধর্ষ মংপোকে গভর্নমেন্ট করতলগত করবার চেষ্টা বহুদিন থেকে করছেন। বর্তমানে কিন্তু শত্রুভাবে নয়, বন্ধুভাবে। এটাও গভর্নমেন্টের একটা চাল। জাপানি শত্রুর আক্রমণের মুখে দাঁড়িয়ে মংপোর মতো একটা সাহসী অভিজ্ঞ লোকের সাহায্য খুবই কাজে আসবে। তারপর বিপদ কেটে গেলে তাকে ফাঁদে ফেলতে কতক্ষণ? মংপো সরকারের এ উদ্দেশ্য বুঝতে পারেনি। মংপো একান্ত অনুগত ভৃত্যের শপথ গ্রহণ করেছে। সমুদ্রে দিন রাত টহল দিচ্ছে মোটর লঞ্চে করে। সমস্ত জলযান আজ তার আদেশে গতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়েছে। বীরদর্পে সরকারি আদেশ পালন করে যাচ্ছিল মংপো। তারই মাঝে মাঝে নিজের কাজও হচ্ছিল গোপনে গোপনে। জাপানি বিমান যখন বোমা ফেলতে আরম্ভ করে, বুকটা তার আনন্দে নেচে ওঠে। দলবল নিয়ে ঢুকে পড়ে শহরের মাঝে। ভীত সন্ত্রস্ত শহরবাসীর কাতর ক্রন্দনের মাঝে তাদের যথা সর্বস্ব লুটপাট করতে করতে পৈশাচিক আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে সে। আবার অল ক্লিয়ার সংকেত পাওয়া মাত্রই সদলবলে ফিরে যায় নিজের ঘাঁটিতে। কর্তব্যপরায়ণ পদস্থ কর্মচারীর মতো কর্তব্য কর্মে অবহেলা করে না একটুও। সেই রাত্রে লুণ্ঠিত মালপত্রের সঙ্গে মীরাকেও বন্দিনী করে নিয়ে মংপো যাচ্ছিল কক্সবাজারের দিকে। ওইখানটাই এখন তার গুপ্ত বাসস্থান। অনেক ভয় দেখিয়ে মীরার মুখ থেকে সে অনেক কথা বের করে নিয়েছে। কলকাতার ধনী বাপ মায়ের একমাত্র মেয়ে সে। তার কলেজের বন্ধু অগ্নিশিখার সঙ্গে এখানে প্রথম এসেছে। শিখা এদেশেরই মেয়ে। যে শেল্টারে সে আশ্রয় নিয়েছিল তার কাছেই তাদের বাড়ি। ক্রোধে জ্বলে ওঠে মংপো। শিখাকেও তার চাই, নইলে তার খোঁজাখুঁজিতে মংপোর বিপদ ঘটতে কতক্ষণ। শত্রুর শেষ রেখে কাজ করতে শেখেনি মংপো। লুণ্ঠিত মালের সঙ্গে মীরাকে কক্সবাজারে পাঠিয়ে ফিরে আসছিল শিখার সন্ধানে। পথে নৌকায় মেয়েটিকে দেখে মীরার বর্ণনা মতো শিখা বলেই মনে হলো তাকে। শিখাকে যে এরকম ভাবে পাওয়া যাবে তা সে স্বপ্নেও ভাবেনি। কিন্তু শিখা যে অগ্নিশিখাই বটে। মংপো বা তার দলের লোকেরা স্বপ্নেও ভাবেনি শিখা কনস্টেবল সুন্দরীলালের রিভলভার হস্তগত করে এমনভাবে ফায়ার করতে পারবে। হয়তো সে নিজেও ওই 5 জন লোকের মতো মরত। নেহাত গুলিটা পা ঘেঁষে গেছে, তাতেই সে বেশ আহত হয়েছে। শয়তানি বাঙালি! উফ, জল তোল পার করে মেয়েটাকে ধরে নিয়ে এসো। জীবন্ত হোক মৃত হোক, মেয়েটাকে আনা চাই। কাঁটাটাকে উপড়ে ফেলতেই হবে। উপুর হয়ে পড়েছিল রতন। দস্যুদের লাঠির চোট সে সামলাতে পারেনি। মাথায় ভীষণ চোট লেগে খানিকটা কেটে গিয়ে রক্তে তার জামা কাপড় লাল হয়ে গেছে। শীর্ণ রহিম হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসেছিল। দস্যুরা তাদের দুজনকে টেনে তুলে মংপোর লঞ্চে নিয়ে গিয়ে ফেলল। এ কি রহিম, তুমি? মংপো বিস্ময়ে খানিকক্ষণ রহিমের পানে তাকিয়ে থাকে। সে যেন নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছে না। যে শাস্তি তার অদৃষ্টে নাচছে, রহিম তার কথা আগেই ভেবে রেখেছে। তার বুক কাঁপছিল, তবু সে মুখ তুলে মংপোর পানে তাকালো। কম্পিত কণ্ঠ যথাসম্ভব সংযত করে উত্তর দেয় সে। তুমি রহিম? বিশ্বাসঘাতক! তুমি আমার আরো অনেক ক্ষতি করেছো। 2 বার তোমায় হাতে পেয়ে ছেড়ে দিয়েছি। এবারও কি তুমি ছাড়া পাবে ভেবেছো? হ্যাঁ, এবার পুলিশ নেই, কে তোমায় বাঁচাবে? রহিম মরিয়া হয়ে উঠেছে। মরতে তো তাকে হবেই। মংপোর ক্রোধানলে ক্ষুদ্র পতঙ্গের মতো তাকে পুড়তে হবে, সেটা জানে। মরণ নিশ্চিত জেনে সে ভয়কে জয় করবার চেষ্টা করছে। মংপো কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে যায়। একটু নরম সুরে বলে, তুমি একদিন আমার দলের লোক ছিলে। আজও থাকলে আমি যাতে তোমার ভালো হয় সেই চেষ্টাই করতাম। কিন্তু তুমি বিশ্বাসঘাতকতা করে পুলিশের কাছে আমার সব কথা বলে দিয়েছিলে। আমার কয়েকজন বিশ্বাসী অনুচর তোমার জন্য কেউ ফাঁসিতে মরেছে, কেউ আজীবন জেলে রয়েছে।
আমার অনিষ্ট করে তোমারই বা কি লাভ হয়েছে রহিম? পুলিশ তো তোমায় কিছু বড় লোক করে দেয়নি, বরং আমাকে একটা দায়িত্বপূর্ণ কাজের ভার দিয়েছে। আমি তো টাকা পাওয়ার জন্য পুলিশের কাছে যাইনি হুজুর। ডাকাতের কাজ আমি ঘৃণা করি, তাই। ও, তাই তুমি সাধু হয়ে পুলিশের দলে গেছো? ঘৃণিত গুপ্তচর! দুবার তোমায় হাতে পেয়ে ছেড়ে দিয়েছি, এবার তোমার মুক্তি নেই। আমি বাঁচতে চাইনি হুজুর, যে করেই হোক মরব, আপনাদের গুলিতেই হোক আর অসুখে ভোগেই হোক। মরব জেনেই আমি প্রস্তুত আছি। আপনার যা শাস্তি অভিরুচি তাই দিন, আমি মাথা পেতে নেব। কিন্তু তোমার শাস্তি গুলিতে দেব না, জীবন্ত তোমার গায়ে ছাল ছাড়ানো হবে। বিশ্বাসঘাতকের এই পুরস্কার। আ ওটা কে? মংপো জিজ্ঞাসা করে তার অনুচর লিয়াংকে। যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। সে হাসছিল রতনের পানে তাকিয়ে। ওটা ওই মেয়েটির সঙ্গে এসেছে হুজুর, মেজর সাহেবের খাস খানসামা। এই, তোমাকে আমি ছেড়ে দেব, পুরস্কারও দেব অনেক, কিংবা আমারই একজন অনুচর করে রাখবো। সত্যি করে বলো, ওই মেয়েটা কে যে আমার পায়ে ফায়ার করেছে? মেজর রায়ের ভাইজি। ওরই নাম তাহলে শিখা? হ্যাঁ। কলকাতা থেকে এসেছে, ওর সঙ্গে একজন বন্ধুও ছিল। খুব বড় লোকের একমাত্র মেয়ে সে, নয় কি? হুজুর যা জেনেছেন সবই সত্যি। তাকে বোমা পড়ার দিন থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শেল্টারের ভেতর থেকেই সে নিখোঁজ হয়। হাহা করে হেসে ওঠে মংপো। পরক্ষণেই তার মুখের ভাব বদলে যায়, চোখ দুটো তার জ্বলতে থাকে। বজ্রকণ্ঠে অনুচরদের সে আদেশ দেয়, মেয়েটা যেন পালাতে না পারে। জল তোলপাড় করেও তাকে খুঁজে বের করতে হবে। জীবন পণ করে তোমরা জলে নেমে যাও, চুলের মুঠি ধরে তাকে টেনে তোলো। তারপর তাকে কিরকম সাজা দিতে হয় তা আমার জানাই আছে। মংপোর লঞ্চ শিখার অন্বেষণে আবার অনুসন্ধান শুরু করে। কতক্ষণ জলের মধ্যে ডুবে থেকে রীতিমতো হাঁপিয়ে উঠেছিল শিখা। একবার দম নেওয়ার জন্য সে ভেসে উঠেছিল। লঞ্চ তার দিকে ফিরতেই সে আবার ডুব দেয়। জলের মধ্যে বহু দূর ডুবে গিয়ে সে মাথা তোলে। পায়ের তলায় যেন মাটি পাওয়া যায়। অত্যন্ত ক্লান্ত সে, একটু দাঁড়াতে পারলে বাঁচে। এদিক ওদিক অনেক দূর দেখা যায়, বহু দূরে লঞ্চ দেখতে পাওয়া যায়। তার ওদিক দিয়ে কয়েকখানা যুদ্ধ জাহাজ চলেছে। সম্ভবত সেই জন্যই দস্যুদল তাকে খুঁজে পায়নি। হাঁপাতে হাঁপাতে শিখা জল ভেঙে ডাঙার দিকে এগিয়ে চলে। ধু ধু করছে বালি। তার ওদিকে অনেক দূরে গাছপালা দেখা যায়। পা তার আর চলছে না। কাঁপতে কাঁপতে শিখা শুয়ে পড়ে সামনে ধুধু করা বালির ওপরে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারাবার উপক্রম হয় তার। কোথায় এসেছে সে তা জানবার ঔৎসুক্য আর রইল না তার। মাথার ভেতরটা তার ঝিমঝিম করতে থাকে। শেষকালে সত্য সত্যই সে জ্ঞান হারায়। জ্ঞান ফিরল তার অনেকক্ষণ পরে। দুহাতে চোখ রোগড়ে উঠে বসে সে। এ কি, কোথায় এসেছে? এ কোন স্থান? সে দেখছে একখানা ঘর। সে ঘরে জ্বলছে একটা মাটির প্রদীপ। একটা মাদুরের ওপর সে শুয়ে আছে। মাথার শিয়রে বসে কি যেন তার মাথায় বাতাস করছে। শিখা অনুভব করে তার পরনে শুষ্ক বস্ত্র, গায়ের উপর একখানা কাঁথাও চাপা দেওয়া। সে উঠতে যায়, কিন্তু সমস্ত গায়ে অসহ্য ব্যথা। মাথাটাও তোলবার ক্ষমতা যেন তার আর নেই। ক্ষীণ কণ্ঠে সে জিজ্ঞাসা করে, আমি আমি কোথায়? মাথার কাছে যে মেয়েটি ছিল সে ঝুঁকে পড়ে তার মুখের উপর। আনন্দপূর্ণ কণ্ঠে কি যেন সে বলে। শিখা তার ভাষা বুঝল না। এমনই সময় প্রবেশ করল একজন লোক। প্রদীপের মৃদু আলোয় তার মুখের পানে তাকিয়ে শিখা স্তম্ভিত হয়ে যায়।
হ্যাঁ, চিনতে পেরেছে সে লোকটিকে। চিনতে তার বিলম্ব হয়নি। মংপুর লঞ্চে সে এই লোকটিকে দেখেছিল। অবশেষে মংপুর হাতেই তাকে পড়তে হলো। ক্ষোভে দুঃখে শিখা অধর দংশন করে। এখন তার কাছে রিভলভারটাও নেই। জলে ঝাঁপ দিয়ে পড়বার সময় রিভলভারটা কোথায় ছিটকে পড়েছে কে জানে। সেটা কাছে থাকলে শিখা এতটা ভাবতও না, নিজেকে অনেকটা শক্তিশালিনী মনে করত। আগন্তুক এগিয়ে আসে। শিখার মাথার কাছে যে বার্মিজ মেয়েটি বসে বাতাস করছিল, লোকটির আদেশে সে বাইরে চলে যায়। দুহাতের ওপর ভর দিয়ে শিখা উঠবার জন্য প্রাণপণে চেষ্টা করে। এরকম ভাবে পড়ে থেকে লাঞ্ছনা সে সইবে না। শুধু হাতেই সে যতটুকু পারে আত্মরক্ষা করার জন্য লড়বে। ভয় পেও না, আমি মাচিন। আমি মাংপোর ডান হাত বটে, কিন্তু দস্যুবৃত্তি করবার আর আমার ইচ্ছা নেই। আমি তোমরা অনিষ্ট করার জন্য তোমায় বাঁচাইনি। আমাদের সর্দার তোমায় জীবিত বা মৃত যে কোনো অবস্থায় তার কাছে হাজির করতে বলেছেন। আমি তোমাকে তার কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মোটা টাকা পুরস্কার পেতে পারি, কিন্তু আমি তা চাই না মিস রায়। আমি তোমায় বাঁচাতে চাই, আমি তোমায় চাই। দস্যুবৃত্তি ছেড়ে আমি তোমায় নিয়ে সুখের ভাষা বাঁধব। আমার নিজস্ব প্রচুর ধনরত্ন আছে, তাই দিয়ে তোমাকে রাজরানী করে রাখবো। অনেকদিন থেকেই দস্যুতা ছেড়ে দেবো ভাবছি, কিন্তু এমন কিছু আকর্ষণই আমার ভাগ্যে এই পর্যন্ত জোটেনি যার জোরে আমি এই হীন বৃত্তিটাকে ভুলতে পারি। এখন তোমায় পেলে আমি আবার মানুষ হয়ে উঠবো, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি তোমাকে চিনি মাচিন। কাকার কাছে তোমার নাম শুনেছি। শুধু তাই নয়, মংপোর লঞ্চে তুমি ছিলে তাও আমি দেখেছি। একদিন তুমি কাকার কাছে মিলিটারিতে কাজের জন্য এসেছিলে, সত্যি নয় কি? হ্যাঁ, তারপর একটা সাংঘাতিক ডাকাতির কেসে জড়িয়ে পড়ি। কেবল ডাকাতিই করিনি, নরহত্যাও করেছি। আর সেজন্য গভর্নমেন্ট ঘোষণা করেছিল যে কেউ আমাকে ধরিয়ে দিতে পারবে সে 5,000 টাকা পুরস্কার পাবে। সে কথাও শুনেছ নিশ্চয়ই। শিখা হতাশভাবে তার পানে তাকিয়ে থাকে। আমি জানি তুমি পুলিশের কাজ করো, তাই আমাদের ধরতে এসেছো না? কি করে জেনেছো আমি পুলিশের কাজ করি? তোমাদের টিকটিকির জাতটা মাচিনের চোখে এড়িয়ে যেতে পারে না মিস রায়। একটা মেয়েকে এর আগে আমরা ধরে এনেছি, সে অবশ্য নিরাপদ জায়গাতেই রয়েছে। তার জন্য মুক্তিপণ 10,000 টাকা পেলেই মাংপো তাকে ছেড়ে দেবে। শুনেছি সে বড়লোকের মেয়ে, তার বাবার কাছে 10,000 টাকা এমন কিছু নয়। টাকার বিনিময়ে সে ছাড়া পেয়ে কলকাতায় ফিরে যাবে। এদিকে আমরাও সুখে স্বচ্ছন্দে ভদ্রভাবে দিন কাটিয়ে দেব। 10,000 টাকা পণ চায় মংপো? শিখা যেন আকাশ থেকে পড়ে। মীরার বাবা স্যার অশোক মিত্র ধনী লোক বটে। বেশিরভাগ তিনি দিল্লিতে থাকেন, গভর্নমেন্টের বড় অফিসার। একমাত্র কন্যা মীরা কলকাতায় কলেজে পড়ে। মংপো নিশ্চয়ই মীরার পরিচয় পেয়েছে আর মুক্তিপণ 10,000 টাকাও ধার্য করে নিয়েছে। একমাত্র কন্যার মুক্তির জন্য 10,000 টাকা স্যার অশোক মিত্র অনায়াসেই দিতে পারবেন। কিন্তু তার কি হবে? এরা তাকে হয়তো পুলিশের লোক সন্দেহে বন্দি করেছে। আর এই সন্দেহ তো হবারই কথা, কারণ তার নৌকোয় 2জন কনস্টেবল ছিল, পুলিশের স্পাই রহিমও। তাছাড়া সে যে মীরারই অন্বেষণে এসেছে, এই কথাটা তাদের বুঝতে কি বাকি আছে? শিখা কিছু বলবার জন্য মুখ তুলল। দেখল মাচিন তার চোখ দুটো দিয়ে যেন শিখার সর্বাঙ্গটা গিলে ফেলতে চায়। দস্যুর চাহনি তো এ নয়। কামনার আগুন জ্বলে উঠেছে তার বুকের ভেতর, সেইটাই ফুটে উঠেছে তার চাহনিতে। চোখে চোখ পড়তেই মাচিন বলল, বলো শিখা, আমাকে একটিবার বলো তুমি রাজি আছো? মাচিন, মানুষের জীবনে বিয়ে হয় একবার, কাজেই একটু ভেবে চিনতে জবাব দেওয়াই ভালো নয় কি? তোমার কথায় যে আমি বিশ্বাস করতে পারি এমন কিছু প্রমাণ পেলেই আমি তোমার কথায় রাজি হব। এই দণ্ডেই আমি তোমাকে মুক্ত করে দিতে পারি। কিন্তু আমার মুক্তির জন্য ততটা আমি ভাবছি না। কেননা তুমি যখন আমার সহায় রয়েছ তখন ভয়টা কিসের? আমি ভাবছি মীরার মুক্তির কথা। তাকে কলকাতায় তার হোস্টেলে ফিরিয়ে দিয়ে আসতে পারো, তাহলেই আমি তোমার। আমি তাকে সঙ্গে করে কলকাতা থেকে নিয়ে এসেছি, এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। শুধু তোমারই কেন শিখা, বলো আমাদের দুজনেরই। আগে কাজ উদ্ধার হোক। মাচিন চলে গেছে।
দরজা বাইরে থেকে বন্ধ। দুর্বল শিখা আবার শুয়ে পড়ে, ভাবে দেখাই যাক না টুপটা গেলে কিনা, তারপর ওর মুন্ডপাত নিজেই করে নেবে। শিখার পাহারায় যে মেয়েটি ছিল তার নাম আপান। কয়েকদিন থাকতে থাকতে আপানের সঙ্গে শিখার পরিচয় বেশ হয়ে যায়। আপানকে মাচিন শিখার তত্ত্বাবধান করবার জন্য নিযুক্ত করেছে। মেয়েটি ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলতে পারে। ভালো ইংরেজি না জানলেও কথাবার্তা কোনো রকমে চালানো যায়। তার কাছে শিখা জানতে পারে মূর্ছিতাবস্থায় তুমি সমুদ্রের তীরে পড়েছিলে। এখানকার লোকেরা তোমায় দেখতে পায় ও তুলে নিয়ে আসে। এমনই সময় মাচিন পৌঁছায় সেখানে এবং সে তোমায় চিনতে পারে। তারপর থেকে তাই গ্রামের এই বাড়িতে উপযুক্ত রক্ষণাবেক্ষণের মধ্যে তোমায় রাখা হয়েছে। শিখা আপানের কাছ থেকে মংপোর আরও পরিচয় পায়। বিখ্যাত দস্যু সর্দার সে। জলের উপরটা আয়ত্তে রাখবার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট তার পূর্বের সমস্ত অপরাধ এখন ক্ষমা করেছেন। কিন্তু বিশ্বাসঘাতক মংপো, সে ভিতরে ভিতরে জাপানিদের সঙ্গে ষড়যন্ত্র করেছে। ওদিক হতেও সে বহু উৎকোচ পেয়েছে, এখনো পাচ্ছে। তার পিতা বর্মার লোক, বহুকাল আগে দেশ ত্যাগ করে পার্বত্য চট্টগ্রামের হারলংয়ে বিয়ে করে সেখানেই বসবাস করতে থাকে। সেই হিসাবে মংপো বার্মিজ হলেও উপস্থিত পার্বত্য চট্টগ্রামের অধিবাসী। এই গ্রামের বুকে বেশ একটি বর্মী উপনিবেশ গড়ে উঠেছে। কথাবার্তায় বেশ বুঝতে পারা যায় এরা ইংরেজ গভর্নমেন্টকে ঘৃণা করে। তোমাকেও পুলিশের গোয়েন্দা হিসেবে তেমনই ঘৃণা করে। আপানের কাছে শিখা অনেক কথাই শুনতে পায়। মাঝে দু একখানি জাপানি প্লেন অতি গোপনে এখানে এসেছিল। তাতে ছিলেন জাপানিদের দুজন অফিসার। গ্রামের সমস্ত লোকই তাঁদের পক্ষে, কারণ তারা জানিয়েছেন জাপানিরা এ দেশ জয় করে তাদেরই রাজত্ব দিয়ে যাবেন। এশিয়া হতে ইংরেজদের তারা দূর করবেন এবং সেই জন্যই এদেশের লোকদের সাহায্য তাদের দরকার। এদের একজন প্রধান সহায়ক হলো মংপো। এরই ফাঁকে সে নিজের কাজ স্বচ্ছন্দে করে যাচ্ছে। লুটপাট ডাকাতি কিছুই তার বাদ যাচ্ছে না। আপান সগর্বে বলে, তিনি একটি মানুষের মতো মানুষ, একথা স্বীকার করতেই হবে। উপস্থিত তিনি বর্মায় যাচ্ছেন, হয়তো গিয়েছেন, নইলে আপনি তাকে দেখতে পেতেন। আপনার সকল ভার আমাদের সর্দার মাচিনের ওপর আছে। মাচিন একটু খিটখিটে বদমেজাজি লোক হলেও আসলে কিন্তু ভালো। আপনি ক্রমেই তার পরিচয় পাবেন, তখন বুঝতে পারবেন। শিখা নিঃশব্দে প্রশংসাবাণী শুনে যায়। আজ 5 দিন যাবৎ শিখা এদের হাতে বন্দিনী। বন্দি অবস্থায় কারো সঙ্গে কথা বলতে না পেরে আপানের সঙ্গেই সে গল্প করে। প্রথম প্রথম আপান তার সঙ্গে কথা বলতে চাইতো না, কিন্তু হাজার হলেও তার নারীর প্রাণ। শিখাকে খাবার দিতে এলে বা তার খোঁজ খবর নিতে এলে শিখা যখন তাকে বসতে অনুরোধ করত, তখন তার অনুরোধ সে প্রত্যাখ্যান করতে পারত না। আর শিখাও এমন ভাব দেখাতো যে সে যেন আর যেতে চায় না এখান থেকে। শিখা বলতো যে বাঙালি ঘরের মিনমিনে মেয়ে হয়ে থাকার চাইতে ওদের দলে মিশে পাহাড় পর্বতে আর সাগরের বুকে ঘুরে বেড়ানোটাই সে বেশি পছন্দ করে। এইসব কথা বলে আপানের কিছুটা বিশ্বাস উৎপাদন করতে সক্ষম হয় শিখা। আপান বলে যে শিগগিরই নাকি মংপো রাজা হবে এখানকার। মীরার খবর জেনে নেয় শিখা তার কাছে। আপান জানায় যে মীরাকে খুব বেশি দিন ধরে রাখা যাবে না। তার বাবার কাছে 10,000 টাকা মুক্তিপণ দাবি করে চিঠি গেছে। টাকাটা এলেই নাকি ছাড়া পাবে মীরা। আচ্ছা, বলতে পারো আপান, সেই বাঙালি মেয়েটিকে কোথায় রাখা হয়েছে? কিন্তু আমি সে কথা বলতে পারবো না, আমি জানি না। সে যে সব জানে সে সম্বন্ধে শিখার সন্দেহ নেই। যতক্ষণ না পর্যন্ত দেহে একটু শক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিছুই করতে পারছে না। রতন আর রহিমের খবর জানবার জন্য সে উৎসুক হয়, কিন্তু কে তাদের খবর দেবে? মীরা বুঝতে পারে না কারা কি উদ্দেশ্যে তাকে ধরে নিয়ে এসেছে। শেল্টার হতে সে রাত্রে বাইরে আসবার সঙ্গে সঙ্গে আক্রান্ত হয়েছে। ভয়ে সে মূর্ছিতা হয়ে পড়েছিল সে সময়। যখন জ্ঞান হয়েছে দেখেছে তাকে একখানা মোটর লঞ্চে তোলা হয়েছে এবং লঞ্চখানা কোনো একদিকে ছুটে চলেছে শোঁ শোঁ করে। একবার সে জিজ্ঞাসা করতে গিয়েছিল যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গেই ধমক খেয়ে নিঃশব্দ হয়ে গেছে।
যে লোকটি তার পাহারায় ছিল তার মুখের পানে তাকিয়ে সে সভয়ে চোখ বুজেছিল। এমন ভয়ানক চেহারা মীরা জীবনে কোনোদিন দেখেনি। সুদীর্ঘ দেহ, ঘোর কৃষ্ণবর্ণ, উপরের ঠোঁটটা না থাকায় সাদা বড় বড় দাঁত কয়টা সর্বদাই বার হয়ে রয়েছে। নাকটা চ্যাপ্টা, একটি চোখ ঠেলে বার হয়ে এসেছে। অত্যন্ত বীভৎস মূর্তি। কণ্ঠস্বরটাই বা কি কর্কশ, মাথা যেন ঝিমঝিম করে। কতক্ষণ পরে কোথায় লঞ্চ থামলো, তারপর ধরাধরি করে তাকে কোথায় নিয়ে এলো তাও সে বুঝতে পারে না। আজ কতদিন হলো সে এসেছে এখানে। হিসাব করতে গিয়ে যেন সব গোলমাল হয়ে যায়। দিল্লিতে বাবা মা নিশ্চয়ই শুনেছেন, এতদিন শুনে অধৈর্য হয়ে উঠেছেন। চট্টগ্রামে বোমা পড়ার সংবাদ সমস্ত পত্রিকায় প্রকাশিত হয়েছে। সকলেই জেনেছে যে বোমার ঘায়ে তার মৃত্যুই হয়েছে। মা হয়তো এতক্ষণ কাঁদছেন। আর তার প্রিয়তম বন্ধু শিখা, সে নিশ্চয়ই নিশ্চিন্ত নেই। সে কি শোনেনি কয়েকজন লোক তার বন্ধু মীরাকে অপহরণ করেছে? বন্ধুকে খুঁজে বার করবার জন্য সে কি প্রাণপণে চেষ্টা করছে না? শিখাকে মীরা ভালোভাবেই চেনে। সাধারণ মেয়ে হতে এ মেয়ে একেবারেই পৃথক। সাহসে, শক্তিতে, বুদ্ধিতে, জ্ঞানে শিখা সাধারণ মেয়েদের চাইতে অনেক উপরে। শিখা যদি তাকে খুঁজে বের করবার ভার নেয়, না সে পারবে। জাপানি আক্রমণে গভর্নমেন্ট বড় বিব্রত হয়ে পড়েছেন। এ সময় এতটুকুও সাহায্য হয়তো শিখা সেখান থেকে পাবে না। সম্পূর্ণ নিজের উপর তাকে নির্ভর করতে হবে। এদিকে দস্যুরা মীরার পরিচয় চায়। প্রথমে মীরা নিজের পরিচয় কিছুতেই দেয়নি, তাহলে শিখা হয়তো বিপদে পড়তে পারে। কিন্তু দস্যুরা তো ছাড়বার পাত্র নয়। নানা রকম নির্যাতনের ভয় দেখায় তাকে। তখন সে নিজের পরিচয় দিতে বাধ্য হয়। তারপর একদিন এদের সর্দার মংপো এসেছিল। তার প্রস্তাব ছিল স্বহস্তে মীরা তার পিতাকে একখানা পত্র লিখে দেবে। সে পত্র মংপো তার পিতার কাছে পাঠাবে। যদি মীরার পিতা তার মুক্তিপণ হিসেবে টাকা দিতে রাজি হন, তার সেই টাকা পেলে মংপো তাকে মুক্তি দেবে, তার আগে ছাড়বে না। মীরা তার পায়ের কাছে লুটিয়ে পড়েছে, অনেক অনুনয় বিনয় করেছে, কিন্তু মংপো হেসেছে। কঠিন হৃদয় মংপোর, তার মধ্যে দয়া মায়া নেই। সন্ধ্যার পরে আবার এলো মংপো, সঙ্গে তার সেই অনুচর। যে ভীষণ মূর্তির জিপটি মোটর লঞ্চে তার পাহারায় ছিল, তার মুখখানা দেখলেই ভয়ে আঁতকে উঠতে হয়। একটা অট্টহাসি হেসে মংপো একখানা কাগজ এগিয়ে দিয়ে বলেছিল, এই আমার কাগজ আর এই আমার অনুচর, যেটা ইচ্ছা বেছে নাও। হয় আমার কথা মতো চিঠি লিখে দাও, নইলে তোমাকে অনেক নির্যাতন সহ্য করতে হবে। কোনটা পছন্দ হয়? মীরা আর দ্বিরুক্তি করেনি, কাগজটাই টেনে নিয়েছে। পিতাকে লিখে জানিয়েছে যে পিতা যেন এদের কথা মতো 10,000 টাকা দেন, নইলে সে মুক্তি পাবে না। এখানে তিলে তিলে তাকে মৃত্যুবরণ করতে হবে। সেই পত্র রেজিস্ট্রি যোগে মীরার পিতার নামে প্রেরিত হয়েছে। টাকা কিভাবে কোথায় পাঠাতে হবে সে নির্দেশও তাতে দেওয়া আছে। বাবার কাছে টাকার জন্য চিঠি লিখে তার মনে হয় মীরা আর ভাবতে পারে না। দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সে। বাবা কি পাবেন আমার চিঠি? যদি তিনি চিঠি না পান, যদি টাকাটা না আসে, তাহলে? শিখা পলায়নের সুযোগ খোঁজে। একবার কোনো রকমে বাইরে যেতে পারলে যেমন করেই হোক সে চট্টগ্রামে পৌঁছতে পারবে। সেখান থেকে এবার উপযুক্ত লোকজন এনে এই বিশ্বাসঘাতকদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। আপান প্রায়ই একখানা করে ইংরেজি সংবাদপত্র আনে। শিখাকে কাগজটা দিয়ে খবর শুনে সারা দুনিয়ার। ইদানিং শিখার উপর তার অনেকটা বিশ্বাস জন্মে গেছে। মংপো একটা বিশেষ কাজে জড়িয়ে পড়েছে। 15-20 দিনের মধ্যে সে এদিকে আসতে পারেনি।
সংবাদপত্র দেখতে দেখতে অকস্মাৎ শিখা থেমে যায়, বারবার লাল দাগ দেওয়া খবরটার উপর চোখ বুলায়। খুব সম্ভব এই খবরটা যাতে চট করে চোখে পড়ে তাই লাল পেন্সিল দিয়ে স্থানটি চিহ্নিত করা হয়েছে। তাতে লেখা আছে রহিমের মৃত্যু সংবাদ। অতি নির্মমভাবে রহিমকে হত্যা করে একটি গাছের ডালে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ শনাক্ত করেছে সেই দেহ, শুধু মুখটা ছাড়া তার সারা দেহের ছাল ছাড়ানো। খবরটা পড়ে আঁতকে ওঠে শিখা। রহিম, বেচারা রহিম, তার মৃত্যুর জন্য দায়ী শিখা। নিজের কাছে নিজেই সে কৈফিয়ত চায়, কেন সে ওই রুগ্ন লোকটিকে সঙ্গে এনেছিল। রতনের খবর সে কিছুই পায়নি। পাছে সন্দেহ হয় এজন্য আপানকেও জিজ্ঞাসা করতে পারেনি। কাগজখানা পাশে ফেলে রাখে সে। কই, আজ তো তুমি কিছু পড়ে শোনালে না দিদি? না, মনটা বড্ড খারাপ হয়ে গেল আপান। রহিম ছাড়া রতন নামের একটি ছেলেকে আমি এনেছিলাম। খবরে পেলাম রহিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু রতনের যে কি হলো। রতনের কিছু হয়নি, সে দিব্যি এখন সর্দারদের দলে ভিড়ে গেছে। রহিমকে হত্যা করা হবে তা আমরা জানতুম। শিখা চুপ করে যায়, চোখ দুটো তার ছলছল করে ওঠে। তার নিজের ভাগ্যেই বা কি আছে কে জানে। বিকালের দিকে আসে মাছিন। কোনো কষ্ট হচ্ছে না তো? আমাকে এরকম ভাবে আবদ্ধ করে রেখে কষ্ট হচ্ছে কিনা জিজ্ঞাসা মানে উপহাস করা মাচিন। তুমি না বলেছিলে সেদিন যে আমাকে তুমি ভালোবাসো? এই বুঝি ভালোবাসার নমুনা? ভালোবাসি, সত্যিই ভালোবাসি। সর্দারও জানেন আমি তোমায় ছাড়া বাঁচব না, তাই তিনি তাড়াতাড়ি ফিরে আসছেন। পরশু আসবেন তিনি। সে পর্যন্ত তোমাকে এই কষ্টটুকু ভোগ করতেই হবে। শিখা বুঝতে পারে তার কথার মর্ম। শয়তানটা মংপুর বিরুদ্ধে যেতে ভরসা পায়নি, তাই সে সোজাসুজি মংপোকে হাত করে উদ্দেশ্য সিদ্ধ করতে চায়। আর 2 দিন বই তো নয়, একটু কষ্ট করে থাকো মিস রায়। মংপো এসে পৌঁছাবে পরশুদিন। শিখা বিবর্ণ হয়ে ওঠে। সেদিন লঞ্চের উপর মংপোকে সে একবার দেখেছে। বন্য মহিষের মতো তার আকৃতি এবং প্রকৃতিও তেমনই। অধর দংশন করে শিখা। যেমন করেই হোক মংপো ফেরবার আগেই তাকে পালাতে হবে। ঘরের একপাশে একখানা খাটিয়ায় ঘুমায় আপান, এপাশের খাটিয়ায় থাকে শিখা। আপানকে মাচিনের আদেশে ওই ঘরেই রাত্রে থাকতে হয়। শিখা ভাবে, এই আবার কি জ্বালা! যদি বা পালাবার কোনো চেষ্টা করি তো মাচিনের জ্বালায় তা হবার জন্যে। শয়তানটা তো আবার আমার প্রেমেও পড়ে গেছে। কয়েকদিন থেকেই শিখা ভাবছে পালাবার কথা। আজ রাত্রে এসে যা হয় কিছু একটা করবেই। কাল রাত্রে আপান মোটেই ঘুমায়নি, মাঝে মাঝে প্রায় টর্চ জ্বেলেছে। আজ কিন্তু আপানের এতটুকু সাড়া নেই। বাইরে দুর্যোগ চলেছে, শোঁ শোঁ করে সমুদ্রের বাতাস বইছে, মাঝে মাঝে জোর বৃষ্টি নামছে। ঠান্ডা পেয়ে আপান গভীর ঘুমে আচ্ছন্ন, তার নাসিকা গর্জন শোনা যাচ্ছে। আস্তে আস্তে শিখা উঠে বসল। আজকের এই রাত্রি এনেছে মহা সুযোগ। অন্ধকার, বৃষ্টি, ঝড়, আজই তার মুক্তির লগ্ন। খাটিয়াটা ক্যাচ করে শব্দ করে, সঙ্গে সঙ্গে আপানের নাসিকা গর্জন থেমে যায়। সতর্ক শিখা তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ে। কিন্তু আপানের হাতে আলো জ্বলে না, বরং আড়মোড়া ভেঙে পাশ ফিরে শোয় সে। আবার তার নাক ডাকে। এবার অতি সন্তর্পণে শিখা উঠল। আস্তে আস্তে সে এগিয়ে চলল আপানের দিকে। বাইরে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে দরজার ফাঁকে যেটুকু আলো পাওয়া যায় তাতেই আপানের অবস্থান বুঝে হাত দুখানা এগিয়ে দেয় সে। অকস্মাৎ ভেঙে যায় আপানের। সদ্য জাগ্রত আপান বুঝতে পারে কি দুহাতে তার গলা টিপে ধরেছে। সাঁড়াশির মতো চাপে কণ্ঠনালী তার রুদ্ধ হয়ে আসে। সে দুহাতে বজ্র পেষণরত হাত দুখানাকে সরিয়ে দেবার চেষ্টা করে, কিন্তু সে পেষণ এতটুকুও শিথিল হয় না। অসীম শক্তি দিয়ে শিখা তার গলা টিপে ধরেছে। হয় জীবন নয় মৃত্যু। মরতে কেউই চায় না, সবাই চায় বাঁচতে। শিখাও বাঁচবে,
বাঁচার চেষ্টাই সে করছে। কয়েকবার হাত পা ছুঁড়ে আপান, তারপর ক্রমেই সে নিস্তেজ হয়ে আসে। তার জ্ঞান তিরোহিত হয়, মরার মতো পড়ে থাকে। আপানের পোশাকটা ক্ষিপ্র হস্তে খুলে নিয়ে পড়ে ফেলে শিখা। তারপর নিজের পরনের শাড়ি ছিঁড়ে শিখা সেই শাড়ির একদিক দিয়ে আপানের মুখ বেঁধে ফেলে, আরেক দিক দিয়ে তার হাত দুখানাও শক্ত করে বাঁধে। বিছানার চাদরখানা তুলে সেইটা দিয়ে খাটিয়ার সঙ্গে শক্ত করে আপানকে বেঁধে ফেলে। এরপর বন্ধ দরজায় সে করাঘাত করে। বাইরে যাওয়ার প্রয়োজন হলে আপান এইভাবেই রক্ষীকে ডাকে। শিখা তা দেখেছে। রক্ষী ঢুলতে ঢুলতে এসে দরজা খুলে দেয়। আপান রূপিণী শিখা বের হয়ে যায়। প্রহরী একবার তার দিকে তাকিয়ে নিঃশব্দে দরজা বন্ধ করে দেয়। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। অপরিচিত স্থানে এই অপরিচিত পরিবেশে ধোঁকা লেগে যায় শিখার। একটা ঘরের মধ্যে আলো জ্বলছিল। সেই ঘরের ভিতর দিয়ে বাইরে যাওয়ার পথ। মাচিন সেই রাত্রেও ওই ঘরে বসে লেখাপড়া করছে। কে কে ওখানে? মাচিন সন্ত্রস্তভাবে জিজ্ঞাসা করে। আলোটাকে ফিরিয়ে নিয়ে দেখে, তারপর নিশ্চিন্ত কণ্ঠে বলে, ও আপান, তাই বৃষ্টিতে যাচ্ছ কোথায়? আচ্ছা যাও, এখনই ফিরে এসো। আমি কিন্তু এখনই শুয়ে পড়ব। ঘর বন্ধ করে এসেছো তো? ও কিন্তু ভারী চালাক মেয়ে, ধরা দিয়েও দিচ্ছে না। সর্দার কথা দিয়েছেন মেয়েটা আমার পাশেই শুয়ে থাকবে সে। এই ঝড় বাদলের রাত আবার আসবে, তখন সে থাকবে আমার বুকের ভেতরে। তার গরম নিঃশ্বাস আমাকে পাগল করে তুলবে। লেখাপড়া আর তার সেদিন হলো না। নিজের বিছানায় ধপ করে গিয়ে লম্বা হয়ে শুয়ে কড়িকাঠের দিকে চেয়ে রইল। কম্পিত বক্ষে কম্পিত পদে মাচিনের পাশ দিয়ে বের হয়ে যায় শিখা। মাচিন তার দিকে ফিরেও তাকায় না। বাড়ি থেকে বেরিয়েই ছুটতে থাকে শিখা। ওধারে দেখা যাচ্ছে কালো পর্বতশ্রেণী, এদিকে খানিক দূরে সমুদ্র। ঝড়ের বেগে তার তরঙ্গ বহু দূরে ছড়িয়ে পড়েছে। বিদ্যুতের আলোয় তা স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ তুমুল বৃষ্টি নামে। সেই বৃষ্টি তুচ্ছ করে শিখা দৌড়োয়। উঁচু নিচু পাথরে বেঁধে কতবার যে সে পড়ে যায়। বৃষ্টির জলে সে স্নান করছে। ভিজে পোশাক গায়ে গায়ে জড়িয়ে যাচ্ছে। লক্ষ্য তার দক্ষিণে। তার ধারণা ওখানেই আছে সৈন্যদের ছাউনি। কোনো রকমে ওখানে পৌঁছতে পারলেই সে নিরাপদ। দূরে একটা আলো দেখা যায়। থমকে দাঁড়ায় শিখা। বুঝতে পারে না এ আলো কোথায় জ্বলছে। এই গভীর রাত্রে তুমুল বৃষ্টির মধ্যে কেউ কি আলো নিয়ে পথ চলছে, অথবা কোনো সাংকেতিক চিহ্ন? মাথা উঁচু করে তাকায় সে। ছোট পাহাড় সোজা উঠেছে। এর ওধারে কি আছে কে জানে। যাই থাক, তাকে এ পাহাড় পার করতেই হবে। বাঁদিকে বিক্ষুব্ধ সমুদ্র, ওদিকে যাওয়ার তো কোনো উপায় নেই। বৃষ্টি ধরে এসেছে, সামান্য গুঁড়ি গুঁড়ি পড়ছে মাত্র। ওদিকে আকাশটাও যেন ফর্সা হয়ে আসছে। সর্বনাশ, ভোর হয়ে আসছে নাকি? আশ্চর্য নয়, শিখার সময়ের হিসাব নেই। গত রাত্রে সে বের হয়ে এসেছে, তারপর দীর্ঘ পথ চলেছে। রাত্রি শেষ হওয়া তো বিচিত্র নয়, ভোর হতেই খোঁজ পড়বে তার। বন্দিনী আপানকে রক্ষীরা দেখতে পাবে, মাচিনের কাছে খবর যাবে, এবং তারপর শিখার অন্বেষণের জন্য কত লোক যে ছুটবে তার ঠিক নেই। রতনকেও যদি এই সময় পাওয়া যেত, কিন্তু তাতেই বা কি? বিশ্বাসঘাতক রতন মংপোর প্রিয় অনুচর পদে বহাল হয়েছে। সব কথাই সে বলে দিয়েছে মংপোকে। অনেক সন্ধান দিয়েছে। রতনকে পেয়ে মংপোর লাভ ছাড়া লোকসান হয়নি বোঝাই যাচ্ছে। সকাল হয়ে আসে। ক্লান্ত শিখা আর হাঁটতে পারে না। তার ক্ষত বিক্ষত পা দুখানা স্ফীত হয়ে উঠেছে। সারা রাত্রি বৃষ্টির ঠান্ডা জল গায়ে বসেছে। একটু বসতে পারলে, একটু বিশ্রাম নিতে পারলে শিখা আরাম পায়, কিন্তু একবার বসলে সে উঠতে পারবে বলে বিশ্বাস হয় না। এইদিকে কয়েকজন যাও, আর ওদিকটায় তোমরা যাও। দূরে ঝোপ জঙ্গলের আড়াল থেকে মাচিনের রুক্ষ কর্কশ কণ্ঠস্বর শোনা যায়। মুহূর্তে শিখা নিজেকে প্রস্তুত করে। আত্মরক্ষা তাকে করতেই হবে। সারা রাত্রির কষ্ট যেন ব্যর্থতায় পরিণত না হয়।
শিখা অধীর হয়ে ওঠে। সামনে পাহাড়ের একটি উচ্চ শৃঙ্গ দেখা যাচ্ছে। কোনো রকমে শিখা তার পিছনে আত্মগোপন করতে চায়। ধীরে ধীরে সন্তর্পণে সে এগিয়ে যায়। চমৎকার জায়গা, পিছনে ঝোপ এবং সামনে শৃঙ্গের আড়াল। এখানে বসে পড়ে শিখা। দূরের কথার আওয়াজ কাছে এগিয়ে আসে ক্রমশ। সমুদ্রের দিকে পালাতে পারেনি। কাল সারা রাত যা তুফান গেছে তাতে ওদিকে যেতে পারেনি, এইদিকেই এসেছে। এদিক দিয়ে নিশ্চয়ই চট্টগ্রামের পথে যাচ্ছে। ওহ, বাঙালি মেয়ের কি সাহস দেখেছো? সাংঘাতিক মেয়ে। তারা অগ্রসর হয়ে যায়, দ্রুত পদে ক্ষুদ্র পাহাড় অতিক্রম করে। নিঃশব্দে ঝোপের আড়ালে বসে শিখা লক্ষ্য করে তারা কোন দিকে গেল। বেলা বাড়তে থাকে। পিছনে ঝোপের মধ্যে হঠাৎ খসখস শব্দ হয়। শিখা সচকিতভাবে মুখ ফেরায়। আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে কে যেন এগিয়ে আসছে না তার দিকে। শিখার মুখখানা বিবর্ণ হয়ে ওঠে। সামনে যে বড় পাথরখানা হাতের কাছে পায় সেইখানা তুলে নিয়ে উঠে দাঁড়ায় সে। কঠিন মুখে সে অপেক্ষা করে। অন্বেষণকারী হাতের নাগালের মধ্যে আসবা মাত্র সে তার মস্তক লক্ষ্য করে হাতের পাথরটা ছুঁড়বে। দিদিমণি, শিখা দিদিমণি। কে ডাকে? কার কণ্ঠস্বর এটা? আমি রতন দিদিমণি। রতন? শিখা হাতের উদ্যত পাথরখানা নামিয়ে ফেলে। ততক্ষণে রতন কাছে আসে। বাঙালির পোশাক ছেড়ে খাঁটি বর্মির পোশাক পরেছে সে। দূর থেকে তাকে চেনা খুবই দুঃসাধ্য। তাহলে গুপ্তচরের কাজও তুমি করছো বুঝি রতন? এই মতলব নিয়ে মংপোর হাতে আমায় দেওয়ার জন্য তুমি বুঝি গাইড হয়ে আমাকে এখানে এনেছিলে? আর তাই ওরা আমাদের নৌকা আক্রমণ করেছিল? না দিদিমণি, আমি বিশ্বাসঘাতকতা করিনি। বলবে ওদের দলে গিয়েছে, কিন্তু আত্মরক্ষা করতে ওদের দলে যোগ দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না দিদিমণি। নইলে ওরা রহিমের মতো আমার অবস্থা করতো। তারপর? রতন একান্ত নিরুপায়ভাবেই হাত দুখানা কচলায়। কিশোর রতনের চোখ দিয়ে নিঃশব্দে শুধু অশ্রুধারা নামে। রতনের কাহিনী শোনা যায়। বাধ্য হয়ে কেবল আত্মরক্ষাই নয়, মীরার সন্ধান এবং শিখার মুক্তি কামনা নিয়েই রতন মংপোর দলে ভর্তি হয়েছে। মংপো তাকে প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু পরপর কয়েকটা দুঃসাহসিক কাজ করে রতন এদের বিশ্বাস অর্জন করেছে। আজ সকালে সে শিখার খোঁজ নেবে ঠিক করেছিল। সে বর্মা হতে ফিরেছে মংপোর সঙ্গে। আজ কয়েকদিন আগে বর্মায় ভীষণ বৃষ্টি হয়ে গেছে। সেই সুযোগে তারা যা লুটপাট করেছে তাতে 3 পুরুষ কেন 7 পুরুষ পায়ের ওপর পা দিয়ে বসে খেয়ে নেবে। আমি এই লুটের সময় বিশেষ অংশগ্রহণ করেছিলাম এবং নিজে কিছুমাত্র না রেখে সব কিছু মংপোকে দিয়েছি। ফলে মংপো অত্যন্ত খুশি হয়ে তার হাতের হীরার আংটিটি আমাকে উপহার দিয়েছে। হাজার হোক বর্মিজটা একদিক দিয়ে খুব বোকা দিদিমণি, নইলে আমায় কখনো বিশ্বাস করতে পারে? লোকে ভয়ে ভজে আর ভক্তিতে ভজে। আমি ভক্তিতে যে ভজিনি সেটা তো জানা কথা। 2 হাতে লুট করেছি, সন্ধান দিয়েছি, তাতেই সে আমায় ভীষণ বিশ্বাস করেছে। শীঘ্রই আবার আমায় মাচিনের সঙ্গে পাঠাবে চট্টগ্রামে। সেখানে মীরার বাবা টাকা পাঠাবেন। আমরা টাকা পেয়ে ফিরে এলে তবে মীরা দিদিকে তার কাছে পৌঁছে দেওয়া হবে। মীরার খবর পেয়েছো রতন? সে কোথায় আছে জানো কিছু? তবে আর বলছি কি দিদিমণি, আমি সব জানি, সব খবর আমি রাখি। বাহাদুরির কথা এখন থাক রতন। আমাকে তুমি মীরার কাছে নিয়ে যেতে পারবে? নিয়ে যাব কি করে দিদিমণি? সে যে খুব বড় রাস্তা, খুব কঠিন রাস্তা। মংপো এমন পাহারা রেখেছে যে সেখানে একটি মাছি গলারও উপায় নেই। আর মীরা দিদিমণিটাও এমন মেয়ে যে শুধু কাঁদ দিয়েই জানে, আর কিচ্ছু পারে না। তোমার মতো যদি হতো, ওই বুড়িটাকে গলা টিপে বেরিয়ে এতদিনে কবে বের হয়ে পড়তো। রতন শিখাকে সেখানেই অপেক্ষা করতে বলে একবার চারদিকটা দেখে আসে। মাচিনের অনুচররা কিছু গেছে চট্টগ্রামের দিকে, কিছু গেছে উত্তর দিকে এবং কিছু পার্বত্য চট্টগ্রামের দিকে। এদিকে জনমানবের সারা শব্দ পাওয়া গেল না, কিন্তু শিখা উঠতে পারে না। রতনের সাহায্য নিয়ে অতি কষ্টে কোনো রকমে উঠে দাঁড়ায়। যত কষ্টই হোক, তোমাকে যে কোথাও আশ্রয় নিতেই হবে দিদিমণি। এই পাহাড়ের ওদিকে আমার বেশ জানা একটা বুড়ির বাড়ি আছে। তোমাকে আমি এখন সেখানেই নিয়ে যাচ্ছি। তারপর সুযোগ মতো সবকিছু করা যাবে। শিখা অতি কষ্টে রতনের সঙ্গে সেই বুড়ির বাড়িতে যায়। রতন জানায় বুড়ি আগে চট্টগ্রামে ছিল। তাঁদের কাজ সে খুব ভালো করেই জানে।
এবং কাপড় তৈরি করে কোনো রকমের জীবিকা নির্বাহ করে। চট্টগ্রামে থাকতেই রতনের সঙ্গে তার পরিচয়। রতন তাকে আইমা বলে ডাকে। রতন শিখাকে আইমার কাছে দিয়ে নিশ্চিন্ত হয়, বলে, কোনো ভয় নেই দিদিমণি, এখানে থাকো কয়েকদিন, পায়ের ব্যথাটা একটু কমে আসুক, এর মধ্যে আমি আবার আসছি, দেখি হয়তো রাত্রে ফিরে আসবো। তোমার রিভলভার আর ছোড়াটা আমায় দিয়ে যাও রতন। মংপুকে জানিও হারিয়ে গেছে, অবশ্য যদি সে জিজ্ঞেস করে তো। পরম উৎসাহে রতন নিজের ছোড়া আর রিভলভার শিখার হাতে তুলে দেয়। মংপু জানতেই চাইবেন এসব কোথায় গেল। তাছাড়া আর একটা জিনিস দিয়ে যায় দিদিমণি। সে কুটিরের এক কোণ হতে একটি ছোট সুটকেস বের করে এনে শিখার সামনে রাখে, বলে, এই যে দিদিমণি, এর নাম স্টেন গান। তুমি নিশ্চয়ই এর নাম জানো, ব্যবহারটাও শিখে রাখো, এটা যাতে দরকার মতো চালাতে পারো। গুলি ছুঁড়বার প্রণালী শিখিয়ে দিয়ে বিদায় নেয় রতন। যাওয়ার সময় বলে যায়, ওই যে দূরে পাহাড়ের ওপর ছোট বাড়িখানা দেখছো, ওইখানে ওরা মীরা দিদিমণিকে আটকে রেখেছে। তবু তোমায় বারণ করে যাচ্ছি দিদিমণি, একা তুমি যেন ওদিকে যেও না, বিপদ ঘটবে। ওখানে বুঝি অনেক লোক আছে? তা হয়তো আছে, কাল তো কেউ ছিল না, শুধু সেই বুড়িটা। তাই তো বলছিলাম মীরা দিদির কোনো ক্ষমতা নেই, কেবল কাঁদতেই জানেন। রতন চলে যায়। বৃদ্ধা আইমা শিখার সেবা শুশ্রূষা করে। গরম জল এনে পায়ের ক্ষত ধুইয়ে দেয়। এক জাতীয় ঘাসের পাতা ছেঁচে তার রসটা লাগিয়ে দিতে দিতে বলে, তোমরা মা ডাক্তারের ওষুধটাই জানো। আমাদের পাহাড় জঙ্গলে কত গাছপালা আছে, তার রস লাগালে কত বড় বড় ঘা পর্যন্ত একদিনে শুকিয়ে যায়। এই এই ঘাসের রস আমি তোমায় লাগিয়ে দিলাম, এই সন্ধ্যের সময় তুমি একেবারে ভালো হয়ে উঠবে, দেখো। এতক্ষণ পায়ে যে অসহ্য জ্বালা করছিল, এই রস লাগানোর সঙ্গে সঙ্গে সে জ্বালা জুড়িয়ে গেল। আইমা তাড়াতাড়ি রান্না করে তাকে খেতে দেয়। ক্লান্ত শিখা সামান্য কিছু আহার করে মাত্র ঘুমিয়ে পড়ে। কখন জানে না গোলমালে তার ঘুম ভেঙে যায়। মাচিনের কর্কশ কণ্ঠস্বর শোনা যায়, এতখানি পথ অনর্থক খুঁজে এলাম, কোথাও দেখা পেলাম না। সর্দারকে কি বলা যাবে তাই ভাবো একবার, আমাদের আর বাঁচতে হবে না দেখছি। বৃদ্ধ আইমাকে ধমক দিচ্ছে সে। নিশ্চয় তুমি জানো, তুমি দেখেছো সে মেয়েটি কোন দিকে গেছে। যদি মিথ্যে কথা বলো তোমায় কুকুর দিয়ে খাওয়াবো। আইমা বিনিয়ে বিনিয়ে কাঁদে। কুটিরের এক কোণে পিণ্ডাকারে কম্বল চাপা দিয়ে পড়ে থাকে শিখা। মনে হয় মাচিন দরজার দিকেই আসছে। শিখার বুকটা কেঁপে ওঠে। রতনের দেওয়া সুটকেসটা তার কাছেই ছিল। সে তাড়াতাড়ি সুটকেসটা খুলে স্টেন গানে গুলি ভর্তি করে তৈরি হয়ে থাকলো। যদি মাচিন ঘরে ঢুকতে চেষ্টা করে তাহলেই সে স্টেন গান দিয়ে গুলি চালাবে। মরবে সে, তবু তবু ধরা দেবে না। কিন্তু গুলি করবার আর দরকার হয় না। মাচিনের দল ফিরে যায়। চল চল, বুড়ি সত্যিই দেখেনি, চোখে দেখে না, কানে শোনে না, ওকে আর নির্যাতন করে কি হবে। মুখের ঢাকাটা খুলে ফেলে শিখা। মুক্ত বাতাস নিয়ে সে বাঁচে। রাত্রি কেটে গেল, কিন্তু রতন ফিরল না। শিখা দুর্ভাবনায় পড়ল। এখানে তো বেশি দিন থাকা চলবে না। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে সে ধরা পড়তে পারে এখানে থাকলে। সারাদিন সে ঘরের দরজা বন্ধ করে থাকে। আইমা চুপি চুপি জিজ্ঞাসা করে, দূরে পাহাড়ের ওপর ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, আজ সন্ধ্যার দিকে আমাকে ওখানে পৌঁছে দিতে পারবে তুমি? ওরে বাপ রে বাপ, সে আমি পারবো না মেয়ে। যদি ওরা কোন রকমে জানতে পারে আমি তোমায় এখানে রেখেছি, আমায় কুচি কুচি করে কেটে কুকুর দিয়ে খাওয়াবে গো মেয়ে। আমাদের এখানে সেদিন ইয়ানিনকে এমনি করে কুকুর দিয়ে খাইয়েছে। সে সাহেবদের জানিয়েছিল এরা কেবল ডাকাতি করে না, এই জাপানিদের সঙ্গে মিলেছে। না বাপু না, রতন আসুক, তুমি তার সঙ্গেই যেও, আমি পারবো না। শিখা জানে কিভাবে এদের মতো লোককে হাত করতে পারা যায়। নিজের গলার স্বর্ণহারটা খুলে সে আইমার হাতে দিয়ে বলে, তোমায় কিচ্ছু করতে হবে না আইমা, তুমি আমার কাছ হতে দূরে থেকো। আমি তোমাকে অনুসরণ করে চলবো, শুধু পথটা একটু চিনিয়ে দিয়ে তুমি চলে আসবে।
তোমার এই কাজের জন্য আমি তোমায় এই হার দিচ্ছি আইমা। দয়া করে তোমায় এই কাজটা করতেই হবে। তা তুমি যখন বলছো তখন করব বই কি, তবে নেহাত সন্ধেবেলায় নয়। ওই পথে লোকজন যাওয়া আসা করে, আবার কার চোখে পড়ব, দুজনকেই তখন এরা কুকুর দিয়েই খাওয়াবে। রাত বরং একটু বেশি হোক, নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে যাব বই কি। কি দিন আর কি রাত্রি! ঘরের মধ্যে বন্দিনী শিখা, তার কাছে তো দিনরাত্রি সমান। রাত্রি হয়েছে এবং বেড়েও চলে। এসো মেয়ে, এসো, এই বেলা তোমায় পৌঁছে দিয়ে আসি। 3 দিন পরে শিখা বাইরে আসে। উন্মুক্ত নক্ষত্র খচিত আকাশের নিচে দাঁড়িয়ে খোলা বাতাস প্রাণ ভরে গ্রহণ করে সে। আশ্চর্য, পায়ের ব্যথা একেবারেই নেই। আকাশে উঠেছে এক ফালি চাঁদ, পাহাড়ের মাথার উপর জেগে আছে। তার মৃদু আলোয় অন্ধকার অনেকটা ফিকে হয়ে গেছে। দূরে কোথাও মাদল বাজছে, কারা যেন গান গাইছে। মাথার উপর দিয়ে টহলদার বিমান উড়ে যায়। বৃদ্ধা আগে আগে চলে এবং পিছনে খানিক দূরে চলে শিখা। হঠাৎ ঝোপের আড়ালে খসখস শব্দ হয়। চতুষ্পদ কোনো নিশাচর প্রাণী চলে বেড়াচ্ছে হয়তো। বড় বড় গাছগুলো অন্ধকার সৃষ্টি করে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। সাবধান, সাবধান মেয়ে, সাবধান, সাপ, ও যে মস্ত বড় সাপ। বৃদ্ধা আইমা আতঙ্কে 10 হাত পিছিয়ে আসে। শিখা থমকে দাঁড়ায়। বৃহদাকার একটি পাহাড়িয়া সাপ। সুটকেসে রাখা স্টেনগান একবার ছুটতে পারলে এই মুহূর্তে ওর ভবলীলা সাঙ্গ করা যায়। রিভলভারটাও রয়েছে। হাতটা নিষ্পিস করে শিখার, কিন্তু তাতে তারই বিপদ ঘটবে। রিভলভারের শব্দে হয়তো চতুর্দিক থেকে শত্রুর দল ছুটে এসে তাকে ঘিরে ধরবে। চলতে চলতে আইমা থামে, ফিসফিস করে জিজ্ঞেস করে, মেয়ে, তুমি কি পুলিশের লোক? বৃদ্ধার মনের কথা শিখা বোঝে। গম্ভীর মুখে উত্তর দেয়, হ্যাঁ, আমি পুলিশের লোক। পুলিশের জাতটাই ভারী খারাপ, ছিনে চোখ একেবারে। একবার ধরলে আর ছাড়ে না গো, আর ছাড়ে না, আর ছাড়ে না। শিখা বুঝতে পারে বৃদ্ধা আর যেতে চায় না। বুঝতে পারে সে অত্যন্ত ভয় পেয়েছে। খপ করে সে বৃদ্ধার হাত চেপে ধরে। স্টেনগানটা নামিয়ে রেখে কটিবদ্ধ রিভলভারটা বার করে, না না, আমি সরে যাব না গো, আমি সরে যাব না। তোমাকে ওই বাড়ির কাছে পৌঁছে দিয়ে আমি ফিরে যাব। কথা যা দিয়েছি তা রাখবো আমি। তুমি এসো, এসো। মাঝে মাঝে জঙ্গল বেশ ঘন হয়ে আছে, আবার মাঝে মাঝে পরিষ্কার স্থানও দেখা যায়। সামনেই একটি বাড়ি আবছা দেখা যাচ্ছে। আইমা চুপি চুপি বলে, হ্যাঁ, আজ ওদের মিটিং আছে দেখছি, লোকের গলার স্বর শোনা যাচ্ছে। তা মেয়ে, আমার কাজ শেষ হয়েছে, আমি এবারে যেতে পারি? শিখা আপত্তি করবার আগেই বৃদ্ধা পিছন ফেরে। ঘন জঙ্গলের মধ্যে আর তাকে দেখা যায় না। নিঃশব্দে দাঁড়িয়ে থাকে শিখা। অন্ধকারে গাছের আড়ালে দাঁড়িয়ে সে বাড়িটাকে ভালো করে লক্ষ্য করে। বাড়িটা কাঁচা বাড়ি হলেও বেশ বড়। বুঝতে পারে না কোন ঘরে ওরা মীরাকে আটক করে রেখেছে। ভিতরে তখন তুমুল বাদানুবাদ চলছে। শিখা আরো একটু এগিয়ে যায়। মাচিনের কর্কশ কণ্ঠস্বর শোনা যায়, আমি বলছি সর্দার, বারবার বলেও আবার বলছি, বাঙালি ছেলে রতনকে অতখানি বিশ্বাস করে তুমি ভালো কাজ করনি। টাকা আনতে তাকে তুমি পাঠিয়েছো। মনে করতে পারো না কি যে সে বিশ্বাসঘাতকতা করবে? সে অস্ত্রধারী পুলিশ এনে আমাদের এদেশ ঘিরে ফেলবে, পিঁপড়ের মতো আমাদের এক একটি করে মারবে। হ্যাঁ, যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। এই সন্দেহ তুমি করতেই পারো মাচিন, কিন্তু জানো না তার মাথা বাঁধা রয়েছে আমার কাছে। রতনের মা, বাপ, ভাই, বোন
সকলকে আমি আমার নিজের কাছে এনে রেখেছি। রতন জানে যে মুহূর্তে তার বিশ্বাসঘাতকতার একটু বার্তা আমি পাবো, সেই মুহূর্তে ওর আপনার বলতে যে কেউ আছে সবাইকে আমি হত্যা করব। কেবল সেই জন্যই রতন কিচ্ছু করতে পারবে না। কিন্তু এই যে মেয়েটি আপানকে এমন করে বন্দি করে রেখে পালালো, সে দোষকার। আমি আগেই সতর্ক করে দিয়েছিলাম, সাবধান। বুদ্ধিমতী এই মেয়ে সব কিছু করতে পারে। যেমন করেই হোক সে পালাবার চেষ্টা করবে। তবু তোমরা তাকে সাধারণ একটা মেয়ে ভেবে সতর্ক হওনি। সে দোষকার। আমি বলবো এ তোমার রতনেরই কীর্তি সর্দার। তার সাহায্য না পেলে এই মেয়ে কিছুতেই পালাতে পারতো না, আর পালালেও ধরা পড়ে যেত। সে ওইটুকু সময়ের মধ্যে এমনভাবে উধাও হয়ে গেল, আমরা তন্ন তন্ন করে খুঁজে কোথাও পেলাম না। নিশ্চয়ই রতন তাকে নিয়ে গেছে। রতনকে পীড়ন করলেই মেয়েটার সন্ধান মিলতো, কিন্তু তুমি তা করলে না সর্দার। বরং আমি নিশ্চয়ই জানি রতন সেদিন এখানে ছিল না। আমার সঙ্গে বর্মা হতে সে ফিরেছে অনেক রাত্রে। সেই রাত্রি সে আমার কাছেই ছিল। সকালে তোমাদের মুখে এ কথা শুনে তোমাদের সঙ্গেই বার হয়েছিল। ঘন্টা দুই আপ্রাণ খুঁজে এসে আমার কাছে ফিরে গেছে। আমি জানি মাচিন, তোমরা কেউই সেই বাঙালি ছেলেটাকে দেখতে পারো না। সে যে আমার কত কাজ করেছে সেটাও তোমরা মানতে চাও না। এটা কিন্তু মোটেই ভালো নয়। সকলে নিশ্চুপ হয়ে যায়, কারো একটি কথা শোনা যায় না। শিখা বোঝে এই সুযোগে মীরার সন্ধান করা তার পক্ষে সহজ হবে। প্রত্যেকে তর্ক বিতর্কে মশগুল হয়ে আছে। শিখা লক্ষ্য করে সবগুলো ঘরই অন্ধকার, কেবল দুখানা ঘরে লণ্ঠনের লালচে মৃদু আলো জ্বলছে। এই দুখানা ঘরের মধ্যেই একখানায় ওদের মিটিং চলছে। আচ্ছা, অপর ঘরখানায় কি মীরাকে আটকে রাখা হয়েছে? সন্দেহ হয় শিখার। পা টিপে টিপে শিখা ঘরখানার পিছন দিকের ছোট্ট জানলাটার গোড়ায় এসে দাঁড়ায়। জানলা দিয়ে ভিতরে উঁকি দেয়। একটা লণ্ঠন ঘরের এক কোণে মিটমিট করে জ্বলছিল। লণ্ঠনের সেই মৃদু আলোতে সে দেখতে পেল মীরা একখানা খাটিয়ার উপর উপুর হয়ে শুয়ে দুই হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মীরাকে ওই অবস্থায় দেখে দুঃখে বুক ফেটে যেতে লাগলো শিখার। তার মনে হলো যে তার জন্যই মীরার আজ এই অবস্থা। সে চুপি চুপি ডাকলো, মীরা, মীরা। মীরা সভয়ে চমকে উঠে এদিক ওদিক তাকালো একবার। মীরা, এদিকে আয়। কে তুমি? চুপ, আমি শিখা। জোরে কথা বলিস না, ওরা শুনতে পাবে। কোথায় তুই শিখা? এই যে এদিকে, জানলার কাছে। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে, বুঝলি? ভেতর থেকে বন্ধ করবার ব্যবস্থা নেই যে ভাই। আচ্ছা, তাহলে চুপ করে দাঁড়া। আমি এই জানলাটা কেটে তোর আসবার ব্যবস্থা করে দিচ্ছি। এই কথা বলবার সঙ্গে সঙ্গেই শিখা ছোড়া দিয়ে জানলার শিকগুলো কাটতে শুরু করলো। লোহার শিক নয়, বাঁশের শিক। অল্প কয়েক মিনিটের চেষ্টাতেই শিকগুলো কাটা শেষ হলো। এবার অনায়াসেই একটা মানুষ এই খোলা জানলা দিয়ে যাতায়াত করতে পারে। আর দেরি নয় মীরা, শিগগির বেরিয়ে পড়। কিন্তু এদের সতর্ক দৃষ্টি এড়িয়ে তুই এলি কি করে? আবার আমরা যাবই বা কি করে? ধরা পড়ে যাবো যে। সাহস করে চলে আয় আমার সাথে এই মুহূর্তে। একটু দেরি করিস নে। ওদিকে ওদের মিটিং হচ্ছে, 1 মিনিট নয়, তাড়াতাড়ি আয়। হাঁটতে পারবি তো? হ্যাঁ, খুব পারবো। এখনই আমায় নিয়ে চল শিখা, এখনই। অতি সন্তর্পণে মীরা বের হয়ে আসে। ওদিকে তখন তর্ক বিতর্ক সপ্তমে চলেছে। আমি যা বলছি তোমাদের তাই করতে হবে। যে আমার আদেশ না শুনবে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আমার হাত থেকে তার মুক্তি নেই। মীরা সভয়ে দাঁড়ায়, তার পা আর ওঠে না। শিখা তার হাত ধরে টানে। কথা বলবার সময় নেই। কথার শব্দ যদি কোনো রকমে ওরা শুনতে পায় তাহলে তাদের দুজনকেই মৃত্যুবরণ করতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে মীরাকে নিয়ে ছোটে শিখা। এতক্ষণে কথা বলবার অবকাশ হয়। মীরা তখন হাঁপাচ্ছে। এখনই এত ক্লান্ত হলে চলবে না। কাছেই কুতুবদিয়া,
ওখানে যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ আমরা নিরাপদ নই। হয়তো ওদের এখনই মিটিং শেষ হয়ে যাবে, তারপর ওরা যখন দেখতে পাবে যে বন্দিনী নেই, তখন আমাদের কি অবস্থা হবে তা ভেবেছিস কি? না না না, আমি পারবো শিখা। যেমন করে হোক আমাকে তুই উদ্ধার কর, আমাকে উদ্ধার করে নিয়ে কলকাতায় চল প্লিজ প্লিজ। সন্তর্পণে মীরাকে ধরে শিখা চলে। সরু পথটা সে পেয়েছে। রাত্রে এ পথে লোকজন বিশেষ চলাচল করে না। যারা করে, দল না বেঁধে চলতে সাহস পায় না। পার্বত্য দেশবাসীরা নিতান্ত নিরীহ লোক নয়। চুরি ডাকাতি, হত্যা আর লুণ্ঠন এদের নিত্যকার কাজ। এখন এদের মধ্যে সমর্থ ছেলেরা সৈন্যদলে ভর্তি হয়ে চলে গেছে। যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই বৃদ্ধ, স্ত্রীলোক এবং শিশু। তাই রাত্রে তারা প্রায়ই ঘর থেকে বের হয় না। দূরে দেখা যায় কুতুবদিয়ার বাতিঘর। আলো আর জ্বলে না সেখানে। বিমান আক্রমণের জন্য নিষ্প্রদীপ হয়ে আছে। কুতুবদিয়ায় সৈন্যদের ঘাঁটি আছে। শিখা তা জানে। কোনো রকমে আর খানিকটা গেলে তারা আশ্রয় পাবে। অবসন্ন মীরা আর হাঁটতে পারছিল না। তাকে কোনো রকমে টানতে টানতে শিখা পথ চলে। দাঁড়াও, এগিয়েও না, আর থামো। হঠাৎ থমকে দাঁড়ায় শিখা। চোখের উপর এসে পড়ে উজ্জ্বল তীব্র আলো। সঙ্গে সঙ্গে কানে আসে সেই কর্কশ অট্টহাসি। মংপো। মুহূর্তে শিখার সমস্ত শক্তি যেন অন্তর্হিত হয়ে যায়। মীরা বসে পড়ে, আর এক পাও চলবার ক্ষমতা তার নেই। যদিও শিখা অত্যন্ত ক্লান্ত, তবুও সে বিপদের সামনে এসে সাহসে ভর করে দাঁড়াবার চেষ্টা করছিল। খুব পালিয়েছ মিশ্রায়। আজ কয়েকদিন তুমি আমাদের যা হয়রানি করেছো তার বলবার নয়। আজ আবার সুযোগ বুঝে আমাদের মিটিংয়ের অবকাশে আমাদের বন্দিকে মুক্তি করে নিয়ে চলেছ। ভাগ্যিস সঙ্গে সঙ্গে জানতে পেরেছি, নইলে তুমি তো যেতেই আমার অতগুলো টাকাও আর পেতুম না। পার্বত্য পথে এত তাড়াতাড়ি মংপো 10-12 জন লোক নিয়ে আসতে পারে তা শিখা ভাবতেও পারে না। সৈন্যদের ঘাঁটি আর বেশি দূরে নয়, হয়তো মাইল খানেক হবে। এত দূর এসে সে মুক্তি পেল না। ক্ষোভে, দুঃখে, হতাশায় সে অধর দংশন করে। কিন্তু না, এত সহজে এমনভাবে আত্মসমর্পণ সে করবে না। সে মরবে, কিন্তু মেরে মরবে। হাতে তার সুটকেসের মধ্যে স্টেন গান। অনেকবার ফায়ার করা চলবে। তার শব্দ পেয়ে নিকটবর্তী ঘাঁটির সৈন্যদল যদি আসে। এগিয়ে আসে মংপো। বন্দিনী দুটি মেয়েকে ঘিরে ফেলবার চেষ্টা করে। স্টেন গান গর্জন করে ওঠে মুহুর্মুহু। প্রথমেই গুলি বিঁধল মংপোর এক অনুচরের কপালে, আরেকজনের বুকের পাশে। মীরার হাতে শিখার রিভলভার গর্জন করে। স্তম্ভিত হয়ে গেছে মংপো আর তার সঙ্গীরা। কিন্তু গুলি করবে কে? পরপর 5টি গুলিতে 5 জন মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে মংপোর সঙ্গীরা পালাতে থাকে। কিন্তু এ কি, পিছনে স্রোতের মতো দস্যু দল ছুটে আসছে। তারাও ইতস্তত ফায়ার করতে করতে আসছে। হাত তোলো, অস্ত্র ফেলো, হাত তুলে দাঁড়াও। পিছনে ফিরে তাকায় শিখা। সর্বনাশ, আর বুঝি রক্ষা নেই। দলের অধিকর্তা মংপো আবার আদেশ দেয়, গ্রেপ্তার করো, যে পালাতে যাবে তাকে গুলি করো। শিখা দুহাতে মুখ ঢাকে। ভয়ার্ত কণ্ঠে মীরা চিৎকার করে ওঠে। অথচ মাত্র 1 মাইল দূরে রয়েছে সৈন্যদল। তারা কি ঘুমিয়ে আছে? এতগুলো ফায়ারের শব্দেও তারা বুঝতে পারল না এত কাছে দুটি অসহায় তরুণীকে দস্যুদল বন্দি করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে, তাদের ভাগ্যে কি আছে, ঈশ্বর ছাড়া কেই বা বলতে পারে। অতঃপর দস্যুরা ওদের দুজনকে ঘিরে নিয়ে বনপথে এগিয়ে চলল। শিখা বুঝতে পারে কোন দিকে তারা চলেছে। ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, এটাই নিশ্চয়ই ওদের লক্ষ্যস্থল। কি হবে ভাই শিখা? এবারে বোধহয় আমাদের আর রক্ষে নেই। কেন মরতে এসেছিলাম এখানে? বিপদে ধৈর্য ধরতে হয় মীরা। এত সহজে নার্ভাস হলে বিপদ থেকে কোনো দিনই উদ্ধার পাওয়া যাবে না। আর তোর ভাবনাটা কিসের? ওরা 10,000 টাকা আদায় করবার চেষ্টা করবে। টাকাটা পেয়ে গেলেই তোকে কলকাতায় নিরাপদে পৌঁছে দেবে। কিন্তু আমার মুক্তিপণ তো আর টাকা নয়,
আমার মুক্তিপণ যা আজ করে বসে আছে তারা, সেটা আমার পক্ষে মেনে নেওয়াটা খুব কঠিন। তবে এটুকু ভরসা, ওরা সহজে আমাদের হত্যা করবে না। বন্দি করে রেখে নির্যাতন করে মুক্তিপণ আদায় করার চেষ্টা করবে। পাহাড়ের কাছে পৌঁছে গেছে। এখান থেকেই বলতে গেলে ওই পাহাড়টা আরম্ভ। ছোট বড় শিলাখণ্ডে পদে পদে ওরা হোঁচট খেতে লাগলো। ওরা তখন পাহাড়ের ওপরে উঠতে আরম্ভ করেছে। শিখার ধারণাই ঠিক, ওই পাহাড়ের ওপরেই ওদের কোনো গুপ্ত ঘাঁটি আছে, সেখানেই ওদের নিয়ে যাওয়া হচ্ছে। আর যতদিন না মীরার মুক্তিপণ 10,000 টাকা এসে পৌঁছয়, ততদিন ওদের এখানেই বন্দি জীবনযাপন করতে হবে। পাহাড়ের অনেকটা উপরে উঠে এসেছে ওরা। শিখা ভাবে, আশ্চর্য, এত কাছে সৈন্যদলের ছাউনি, অথচ তার পাশেই রয়েছে দস্যু দলের গুপ্ত ঘাঁটি। দস্যুদের সাহস তো বড় কম নয়। রতনকে যদি একবার পাওয়া যায়, তাকেই চর হিসেবে পাঠাতে হবে। যদি কোনো মিলিটারি অফিসারের কাছে গিয়ে ঘটনাটা একবার জানাতে পারে, তাহলে তাদের উদ্ধারের একটা উপায় হতে পারে। কিন্তু রতন, তাকে তো প্রাণ বাঁচিয়ে কাজ করতে হবে। সে কি ভরসা করবে এই দুঃসাহসিক কাজে এগিয়ে যেতে? তার সমস্ত পরিবারবর্গ রয়েছে মংপোর মুঠোর মধ্যে। শিখাদের জন্য তার পরিবারবর্গকে বিপদের মুখে ঠেলে দিতে রাজি বা হবে কেন সে? তবুও ছেলেটা চালাক চতুর, তাকে দিয়ে কিছুটা কাজ হয়তো হতে পারে। পাহাড়টার সবটাই পার হতে হলো। তারপর প্রায় অর্ধেকটা নামা হয়ে গেল। কোথাও কিছু নেই, কেবল এবড়ো খেবড়ো শিলারাশির স্তূপ। তবে কি এরই একটা গুহার মধ্যে ওদের বন্দিনী করে রাখা হবে? ভাবতে গিয়ে আঁতকে ওঠে শিখা। দস্যু দলের হাত থেকে রেহাই আছে, তো বন্য জন্তুর হাত থেকে রেহাই নেই এখানে। পাহাড় থেকে নেমেই একটা বাঁক ঘুরল দস্যু দল। দূরে একটা বাংলো ধরনের কুটির দেখা গেল, গাছপালায় ঘেরা কুটিরখানি। দূর হতে কোনো দিক থেকেই কুটিরখানি নজরে পড়ে না। পাহাড় ডিঙিয়ে কেন তারা যাচ্ছে এখন বুঝতে পারে শিখা। পাহাড় ঘুরে যাবার পথ নেই। গভীর জঙ্গলে আর ছোট ছোট কাঁটা গাছে ঘিরে রেখেছে পাহাড়টা। একপাশে একটা প্রকাণ্ড খাদ। শুধু যে পথে তারা পাহাড়ে উঠেছে, সেটুকু পথ কে যেন নিজের হাতে জঙ্গল কেটে তৈরি করে নিয়েছে। বাড়িটাকে একটা ছোটখাটো দুর্গ বললেই চলে। কোনো দিক দিয়েই সেখানে যাবার রাস্তা নেই। এত ঘন জঙ্গলে ভরা যে সূর্যের আলো বোধহয় তার মধ্যে ঢুকতে পারে না। মানুষের দৃষ্টি তো কোনো কথাই নেই। একটিমাত্র পথ শিখা দেখল, যে পথে ওরা এসেছে পাহাড় ডিঙিয়ে। পালাতে হলে এই পথেই পালাতে হবে। কিন্তু অতখানি পাহাড় ডিঙিয়ে পালিয়ে আসার কথা ভাবতেই পারে না শিখা। তাহলে কি তার বরাতে শেষ পর্যন্ত মাচিন? আর ভাবতে পারে না শিখা। পাহাড়ের লাগোয়া কুটিরে বন্দিনী শিখা আর মীরা, তবে হাত পা বাঁধা অবস্থায় নয়। কুটিরের বাইরে কড়া পাহারা আছে, আর পাহারা আছে পার্বত্য পথের ঘাঁটিতে ঘাঁটিতে। কুটির থেকে বেরিয়ে এলেও তারা পালিয়ে যেতে পারবে না কোনো দিক দিয়েই। শিখা ভাবে, একবার বেরুতে পারলে সে পাহাড়ের পথে যাবে না, যাবে জঙ্গলের দিকে। যদি বন্য জন্তুদের হাত থেকে এড়িয়ে যেতে পারে, তাহলে হয়তো মুক্তি পেলেও পেতে পারে। 3 দিন পরে রতনের সঙ্গে দেখা হলো। রতন এখন ওদের দলের একজন গণ্যমান্য পদস্থ ব্যক্তি। আজকালের মধ্যেই সে রওনা হবে মীরার মুক্তিপণের টাকা আনতে। মীরার বাবা টাকা দিতে রাজি হয়েছেন। মংপো রতনকেই সেই টাকা আনতে পাঠাবে ঠিক করেছে। যদি বা কোনো বিপদ ঘটে, রতনের ওপর দিয়েই সেই ফাঁড়াটা কেটে যাক, এটাই তার ইচ্ছা। তার ওপর মীরা তো তার হাতের মধ্যেই রয়েছে। টাকা না দিয়ে তার বাবার উপায় কি? চিঠিতে মীরা স্পষ্টই লিখেছে, তার বাবা যেন দস্যুদের ধরতে চেষ্টা না করেন বা পুলিশে খবর না দেন, তাহলে এরা তাকে হত্যা করবে। এক ফাঁকে শিখা রতনকে বলে, একটি কাজ তোমায় করতে হবে রতন। রতনের মুখ শুকিয়ে আসে। জানায় মুক্তিপণের টাকাটা না নিয়ে কোনো সাহায্যই সে করতে পারবে না। তবে তাদের কোনো বিপদ হবার সম্ভাবনা বুঝলেই আগে খবরটুকু জানিয়ে দেবে, কিংবা তখন একবার মরিয়া হয়ে উদ্ধারের চেষ্টাও করবে। তোমাকে আমাদের উদ্ধার করতে হবে না রতন।
শুধু তুমি একটি রিভলভার বেশ ভালো দেখে বেছে আর গুলি ভরে আমাকে দিয়ে যাবে, কেমন? পরের দিন রাত্রে একটা রিভলভার দিয়ে গেল রতন, আর বলে গেল কয়েকদিন তার আর দেখা পাওয়া যাবে না। টাকা আনতে যাচ্ছে সে ফিরে না আসা পর্যন্ত সর্দার দলবল নিয়ে এখানেই অপেক্ষা করবে। এখন খুব সাবধানে থাকতে হবে শিখাকে। শিখা কোনো জবাব দেয় না, রিভলভারটা শুধু পরীক্ষা করে নেয়। বেশ আধুনিক ধরনের রিভলভার। হঠাৎ তা থেকে গুলি ছুটে যাবার আশঙ্কা নেই, এবং গুলি ছুটবার সময় বিন্দুমাত্র শব্দও হবে না, নিঃশব্দে গুলি বেরিয়ে যাবে। শিখা মনে মনে নিশ্চিন্ত হয়, বুকের জামার ভিতর লুকিয়ে রাখে সেটা। কয়েকদিন থেকেই শিখা লক্ষ্য করছে দূরে পাহাড়ের ওপর মিলিটারি গোরারা মাঝে মাঝে বেড়াতে আসে। বোধহয় ছুটির দিনে ওরা পাহাড়টাকেই বেড়াবার জায়গা হিসেবে পছন্দ করে নিয়েছে। সেদিন দুপুরের সময় একদল গোরা এসেছে এরকম পাহাড়ে বেড়াতে। গোরারা পাহাড়ের এই পিঠেও অনেকটা চলে এসেছিল। শিখা বোধহয় এই সুযোগই খুঁজছিল। তার ঘর থেকে জানলার ভিতর দিয়ে গোরাদের ঠিক এক হাত পাশে টিপ করে গুলি ছুঁড়ল। তারপর পরপর রিভলভারের সব কয়টা গুলি একেবারে শেষ করে দিল গোরাদের দিকে। গুলিগুলো সব নিঃশব্দে ছুটে গেল। হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে দেখে গোরার দল মাটিতে শুয়ে পড়ল। গুলিগুলো তাদের কান ঘেঁষে শাঁ শাঁ করে বেরিয়ে যাচ্ছে। বিপদ বুঝে তারা শুয়ে শুয়ে তাদের বিপদের সংকেত জানিয়ে বাঁশি বাজিয়ে দিল। পাহাড়ের ও পিঠেও বোধহয় একদল গোরা ছিল। পাহাড় পার হয়ে তারাও ছুটে এলো। সঙ্গে সঙ্গে একদল সৈন্য সেখানে জড়ো হয়ে গেল। তারা রিভলভার, স্টেন গান নিয়ে কুটিরের দিকে এগিয়ে আসতে লাগলো। মঙ্প প্রথমে কিছুই বুঝতে পারেনি, কিন্তু যখন দেখল গোরার দল তার ঘাঁটি আক্রমণ করতে আসছে, তখন তার শিবিরেও সাজো সাজো রব পড়ে গেল। শিখা ইতিমধ্যে জানলা দিয়ে তার রিভলভার ফেলে দিয়েছে। কোথা থেকে কি যে হলো বোঝা গেল না। সৈন্যদল মঙ্পর কুটির ঘিরে ফেলেছে, কিন্তু তারা অপেক্ষা করে রইল কিছুক্ষণ। বোধহয় শত্রুর শক্তির কথাই ভাবছিল। মঙ্পর একজন অনুচর দরজার ফাঁক দিয়ে ব্যাপারটি দেখতে এসে সৈন্যের এক গুলিতেই ভবলীলা সাঙ্গ করে লুটিয়ে পড়ল সেখানে। শীঘ্রই দলে দলে সৈন্য এসে সেখানে জমা হলো। একজন মিলিটারি অফিসার সৈন্যদল পরিচালনা করতে লাগলেন। মঙ্পর কুটির আক্রমণ করল ওরা, কিন্তু মুষ্টিমেয় লোক নিয়ে অতগুলো সশস্ত্র সৈন্যদের সঙ্গে যুদ্ধ করবার ক্ষমতা দস্যুদের কোথায়? তবুও সাহসী মঙ্প এবং তার অনুচরেরা প্রাণপণে ওদের সঙ্গে খানিকক্ষণ লড়াই করল। কিন্তু যখন বুঝল যে জয়ের আশা একেবারেই অসম্ভব, তখন মঙ্প ও তার সঙ্গীরা অস্ত্র ফেলে দিয়ে হাত তুলে দাঁড়ালো। এগিয়ে আসে শিখা। মিলিটারি অফিসারকে ইংরেজিতে সব বুঝিয়ে বলে, আরও বলে এরা জাপানিদের গুপ্তচর। বিশ্বাসঘাতক মঙ্পকে তারা চিনেছে। চিরদিনের দস্যুবৃত্তি যার ব্যবসায়, সে ব্রিটিশের বেতন নিয়ে জাপানিদের সঙ্গে ষড়যন্ত্র করেছে। তার সকল চাতুরি ধরা পড়ে গেছে। নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে মঙ্প। মুহূর্তের মধ্যে নিজের পরিণাম চিন্তা করে নেয় সে। সামরিক বিচারে তার হবে চরম দণ্ড, আর সে দণ্ড নিতে হবে যাদের সে আজীবন ঘৃণা করে এসেছে, সেই ব্রিটিশের হাতে। না, অসম্ভব। সমস্ত দস্যু দলটিকে ঘিরে মিলিটারি অফিসার নিয়ে চলেন পাহাড়ের ওপর দিয়ে। শিখা আর মীরাও চলে তাঁদের সঙ্গে। ভীষণ অট্টহাসির শব্দে সচকিত হয়ে শিখা এবং আর সবাই দেখল মঙ্প সেই পাহাড়ের পাশের দিকে যে ভীষণ খাদ ছিল, সেই খাদে লাফিয়ে পড়ল। সর্বনাশ! শিখা আতঙ্কে চিৎকার করে ওঠে। এমন ভাবে আত্মপ্রাণ বিসর্জন দিল মঙ্প। এত উপর হতে ওই খাদে পড়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত অস্থি চুরমার হয়ে গেছে। লোকটাকে জীবন্ত বন্দি করে নিয়ে যেতে পারার কৃতিত্ব হতে বঞ্চিত হতে হলো। মস্ত বড় ক্রেডিট হারালাম। কিন্তু মঙ্পকে ধরে নিয়ে যেতে না পারলেও মঙ্পর অনুচরদের সবাইকে নিয়ে গেল ওরা। সৈন্যদের সদর ঘাঁটিতে পৌঁছে
শিখা যখন তার কাকার পরিচয় দিয়ে আনুপূর্বিক সমস্ত ঘটনা বর্ণনা করতে লাগলো, তখন কমান্ডিং অফিসার দুই চোখ আগুনের মতো করে মংপোর অনুচরের দিকে তাকিয়ে বললেন, গুলি করে মারো এই কুত্তাগুলোকে। তারপর চেয়ার থেকে উঠে এসে শিখার সঙ্গে করমর্দন করে বললেন, তোমার সাহস আর বুদ্ধি দেখে আমি খুব খুশি হয়েছি মিস রায়। আমি গভর্নমেন্টের কাছে লিখবো তোমার কথা, যাতে তারা তোমাকে যথেষ্ট পুরস্কৃত করেন। বলা বাহুল্য, ওই দিনই কমান্ডিং অফিসার শিখা আর মীরাকে একদল গোরা সৈন্যের পাহারায় চট্টগ্রামে পাঠিয়ে দেন। কয়েকদিন পরে শিখাদের প্লেনখানা চক্রাকারে ঘুরে যখন দমদম বিমান ঘাঁটিতে নামল, তখন মীরা আনন্দে অধীর হয়ে উঠেছে। বিমান ঘাঁটিতে এসেছেন মীরার বাবা স্যার অশোক মিত্র। দিল্লিতে থাকেন, ভারত গভর্নমেন্টের একজন বড় অফিসার। এসেছেন মীরার মা কমলা দেবী এবং বহু আত্মীয় বন্ধু। প্লেন থেকে শিখা এবং মীরা নামল। শিখার জিনিসপত্র নিয়ে রতনও নামল। মীরা ছুটে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে। স্যার অশোক মিত্র বললেন, তোমায় আশীর্বাদ করছি শিখা। তুমি যে দুঃসাহসিকতার সঙ্গে মীরাকে উদ্ধার করেছো, সত্যি তার তুলনা নেই। শিখার মুখখানা লাল হয়ে ওঠে। কিন্তু এই রতনের সাহায্য না পেলে কিছুই হতো না কাকাবাবু। মংপো যখন আমাদের বন্দি করে রেখেছিল, তখন আমরা একেবারে নিঃসহায়। সাহস করে রতন একটা রিভলভার না দিলে আমি ফায়ার করতে পারতাম না, ফলে সৈন্যরাও আসতো না। সেজন্যেই নিশ্চয়ই আমরা ওকে পুরস্কৃত করব শিখা। এই ছেলেটার জন্যই যে তোমরা উদ্ধার লাভ করেছ, খবরের কাগজে তা আমরা পড়েছি। হ্যাঁ, সে সব কথা সত্যি। ওখানকার পুলিশ অফিসার আগে মীরার পরিচয় পাননি, পরে পরিচয় পেয়ে কী করে যে আমাদের উপকার করবেন তাই ঠিক করতে পারেন না। যাই হোক, আপনাদের মেয়েকে পৌঁছে দিয়ে আমার ছুটি, আমার দায়িত্ব ফুরোলো। ও কথাটি বলো না শিখা, আমাদের সম্পর্ক আরো গভীরতর হলো বলতে পারো। সামনের সপ্তাহেই আমি তোমাকে আর রতনকে বিশেষভাবে পুরস্কৃত করব। সেদিনে নিশ্চয়ই আসবে আশা করছি। তারা বিদায় নেন। রতনকে নিয়ে শিখাও মোটরে উঠে পড়ে। তুমি আর কোথাও যাবে না রতন, আমার ছোট ভাইয়ের মতন আমার কাছেই থাকবে। তোমার মা, বাবা, ভাই, বোন সকলেই মুক্ত হয়েছে, নিরাপদ জায়গায় তারা আশ্রয় পেয়েছে। কাজেই তাদের জন্য তোমার আর ভাবনা নেই। তুমি এখন থেকে আমার কাছে থেকে আমায় সাহায্য করবে, কেমন? রতনের দুটি চোখ সজল হয়ে ওঠে। কৃতজ্ঞতায় সে খানিকক্ষণ নির্বাক হয়ে রইল। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, খুনির খোঁজে শিখা। গল্পের নাট্যরূপ রিমা, শিখার চরিত্রে ঋষিতা, মীরা শ্রেয়া, মেজর রয় আকাশ, এআরপি শুভঙ্কর, মংপো পিনাকি, রতনের ভূমিকায় শ্রীদীপ, রহিম অর্ঘ্য, কনস্টেবল সুন্দরীলাল সৌমিক দাস, লিয়াং সায়ন, মাচিন কিঞ্জল, আপান অনুজা, আইমার ভূমিকায় অনন্যা, কমান্ডিং অফিসার সৌমিক দাস, স্যার অশোক শুভাশিস, কমলা দেবীর ভূমিকায় দীপান্বিতা। সমগ্র পর্ব পরিচালনা, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ, পোস্টার ডিজাইন পিনাকি। আজ এই পর্যন্তই। ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।